বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আমাদের ইংলিশ টেক্সট বুকের আরেকটি ক্লাসে এবং আজকে আমরা ইউনিট ইউথফুল অ্যাচিভার্স পড়ব এবং এই ইউনিটের লেসন 1 অনেকের কাছে বা ব্রজেন দাস অন ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল পার্ট 1। তোমরা জানো ব্রজেন দাসের যেই প্যাসেজটা এটা একটু বড়, সো আমরা 2 পার্টে পড়বো, মানে আরেকটি ক্লাস নিব। সো সবাই আশা করি খুব স্বাভাবিকভাবে আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আমি একটু কমেন্টগুলো চেক করে নিই যে সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, সবাই একটু কমেন্টে জানাবে যে ঠিকঠাকভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, সো সবাই একটু চলে আসো, মেনশন করে দাও, সবাই সবাই মেনশন করে দাও। ওকে, সব কিছু ক্লিয়ার। আমরা তাহলে শুরু করতে পারি যে আমাদের ইংলিশ টেক্সট বুকের বিশ্লেষণধর্মী ক্লাস, এবং আমরা ইংরেজি টেক্সট বুকটাকে অনেকেই ভালোভাবে প্রাধান্য দেই না, আমরা ভালোভাবে পড়ি না, বাট ইংলিশ টেক্সট বুক ভালোভাবে পড়লে ভালো নম্বর তোলা সম্ভব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ইউথফুল অ্যাচিভারের যেই লেসন দেখতে পাচ্ছ ব্রজেন দাসটা তোমরা যখন খেয়াল করবে, এটা বড় একটা প্যাসেজ এবং বড় একটা লেসন। সো এই লেসনটা আমরা 2টা পার্টে পড়বো, এই জন্য পার্ট 1 আজকে শেষ করব, নেক্সট ক্লাসে হচ্ছে পার্ট 2। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ব্রজেন দাস অনেকেই দেখেছো বইতে, কিন্তু তোমরা পড়োনি, বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আজকের ক্লাসের পরে তোমাদের ব্রজেন দাসের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। 2টা পার্টে আমরা শেষ করব। ওকে, সো সব কিছু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা শুরু করে দেই আমাদের আজকের আয়োজন। সবাই রেডি থাকো। সবাই যাদের কাছে বই আছে বইটা সাথে রাখলে সবচেয়ে বেটার হয়। আমি যা যা বলবো সেগুলো একটু লিখে রাখলে আরও ভালো হয়। আমি তাহলে তোমাদের সবার জ্ঞাতার্থে বলছি যে সবাই একটু মনোযোগ দিবে। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা দেখি কি আছে। আমরা যদি দেখি ব্রজেন দাস ওয়াজ বর্ন, হ্যাঁ, প্যাসেজের শুরুটাই ছিল এভাবে যে ব্রজেন দাস ওয়াজ বর্ন। খেয়াল করে দেখো, ব্রজেন দাস অবশ্যই এটা প্রপার নাউন, কোনো একজন ব্যক্তির নাম, তাই না? আমি তুমি যত নাম আছে আমরা জানি এটা হচ্ছে প্রপার নাউন, কোনো ব্যক্তির নাম হচ্ছে প্রপার নাউন। ব্রজেন দাস হচ্ছে কি প্রপার নাউন। ওয়াজ বর্ন মনে করবা বা মনে রাখবা সেটা হলো যে বিয়ার জন্মগ্রহণ, বাট মনে রাখবা জন্মগ্রহণ করা অর্থে, কোনো মানুষের জন্মগ্রহণ করা অর্থে তুমি যদি লিখতে চাও তাহলে সেটা অবশ্যই অবশ্যই ওয়াজ বর্ন হয়, প্যাসিভ ভয়েসে হয়। কারণ এই ওয়াজ ইজ আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, বর্ন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, বিয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়াজ বর্ন। ঠিক আছে, তো খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, ব্রজেন দাস হচ্ছে প্রপার নাউন অ্যান্ড দেন ওয়াজ বর্ন এটা হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে। আমরা পাস্ট টেন্সের প্যাসিভ মুড নিয়ে থাকি, তাহলে জন্মগ্রহণ করা অর্থে অলওয়েজ কি হবে? ওয়াজ বর্ন। এখানে ইজ বর্ন বলবা না, উইল বি বর্ন এভাবে বলবা না। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমরা জন্মগ্রহণ করা অর্থে, জন্মগ্রহণ করা অর্থে কি হয়? ওয়াজ বর্ন হয়। এরপর দেখো, নির্দিষ্ট তারিখের পূর্বে অন বসে। আমরা যদি প্রিপোজিশনের ব্যবহার মনে রাখি বা প্রিপোজিশনের ব্যবহার যখন পড়েছিলাম যে নির্দিষ্ট তারিখের উপরে বা আগে, সেটা কি বসে? অন বসে। যেমন অন ডিসেম্বর, এখানে কত ডিসেম্বর? 9 ডিসেম্বর। নির্দিষ্ট তারিখ বলা আছে, নির্দিষ্ট তারিখ থাকলে এর পূর্বে কে বসে? অন বসে। তাহলে দেখো, ব্রজেন দাস ওয়াজ বর্ন অন 9 ডিসেম্বর 1927, 1927 সাল, 1927 সালের 9 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। কোথায়? ইন মুন্সিগঞ্জ। কোন একটা স্থানের নামের পূর্বে কি বসে? ইন বসে। তাইলে দেখো মুন্সিগঞ্জ, এটার পূর্বে কি বসেছে? ইন বসেছে। তাহলে খেয়াল করে দেখো কি বলা আছে? ব্রজেন দাস ওয়াজ বর্ন, ব্রজেন দাস জন্মগ্রহণ করেছিলেন অন 9 ডিসেম্বর 1927, 1927 সালের 9 ডিসেম্বরে। কোথায় জন্মগ্রহণ করেছেন? মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেছেন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম লাইন আশা করি সবার পোস্টমর্টেম ডান, পোস্টমর্টেম ডান। এবার দেখো হি ওয়াজ, দেখো হি সাবজেক্টিভ প্রোনাউন, ওয়াজ হচ্ছে বিভার্ব বা আমরা এম ইজ আর ওয়াজ আর এগুলো হচ্ছে বিভার্ব হিসেবে ইউজ করি এবং সেটা হচ্ছে পাস্ট টেন্স। হি ওয়াজ, তিনি ছিলেন, তিনি ছিলেন
আ লিজেন্ডারি, দেখো আ মানে একজন, আর্টিকেল, এই লিজেন্ডারি হচ্ছে অ্যাডজেক্টিভ, লিজেন্ডারি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় কিংবদন্তি, এটার বাংলা হচ্ছে কিংবদন্তি। তাইলে খেয়াল করে দেখো, হি ওয়াজ আ লিজেন্ডারি কি ভাইয়া সুইমার, এই সুইমার হচ্ছে কি নাউন, তিনি ছিলেন একজন, খেয়াল করে দেখো, তিনি ছিলেন একজন লিজেন্ডারি, লিজেন্ডারি মানে হচ্ছে কিংবদন্তি, সুইমার মানে হচ্ছে সাঁতারু, সুইমার মানে হচ্ছে কি সাঁতারু, তিনি ছিলেন কিংবদন্তি একজন সাঁতারু, হু বিকেম, এই রিলেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, কারণ রিলেটিভ প্রোনাউনের আগের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে এই যে সুইমার, যিনি সুইমার, হু বিকেম তিনি হয়েছিলেন, এইখানে খেয়াল করে দেখো বিকাম থেকে কি বিকেম, বিকাম থেকে কি বিকেম, তাহলে দেখো কি বলা আছে, হু বিকেম যিনি হয়েছিলেন, দ্য ফার্স্ট পারসন, দ্য ফার্স্ট, দেখো দ্য ফার্স্ট পারসন, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম যদি ক্রম বোঝায় সেই ক্ষেত্রে আর্টিকেল দা বসে। তোমাদের মনে রাখার কথা বা মনে থাকার কথা সেটা হলো যে তোমরা স্কুল লাইফে যখন আর্টিকেল পড়েছ তখন পড়িয়েছিল যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে ক্রম বোঝাতে, সিকোয়েন্স বোঝাতে আর্টিকেল দা হয়। দ্য ফার্স্ট, হি ইজ দ্য ফার্স্ট, হি ইজ দ্য সেকেন্ড, হি ইজ দ্য থার্ড, তো এখানে আমাদের কি বসবে দ্য ফার্স্ট, এখানে ফার্স্টের পূর্বে আর্টিকেল দা বসেছে, পারসন, তিনি ছিলেন প্রথম ব্যক্তি, কোথা থেকে, ফ্রম এশিয়া, ফ্রম এশিয়া, তার মানে এশিয়া থেকে তিনি প্রথম ব্যক্তি, হ্যাঁ, টু সুইম সাঁতার কাটতে বা সাঁতার কেটে, অ্যাক্রস, এটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটিভ, অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল। তো খেয়াল করে দেখো ভাই আপুরা, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করবা, সবাই এখানে খেয়াল করে দেখো যে কি বলেছে, হি, দেখো, আচ্ছা সবাই সবাই একটু মনোযোগ দাও, যেগুলো যেগুলো লেখা দরকার সব, কিন্তু যেগুলো আমি বলতেছি, যেগুলো হচ্ছে তোমার কাছে মনে হয় যে তোমার লেখা উচিত, সব কিন্তু লিখে ফেলো, ঠিক আছে, ওকে। আমি দেখতে পাচ্ছি অনেকেই খুব মনোযোগ দিয়ে লিখছো, যে ভাই লিখছি, ওকে। তো খেয়াল করে দেখো, সাঁতার কাটতে, অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে, এটা হচ্ছে প্রিপোজিশন, আমরা যখন প্রিপোজিশনের পড়েছি অ্যাক্রস, অ্যালাং, থ্রু, এগুলো হচ্ছে প্রিপোজিশন, অ্যাক্রস, অ্যালাং, থ্রু, এগুলো হচ্ছে কি প্রিপোজিশন, তার মানে এটা হচ্ছে পাড়ি দেওয়া, অ্যাক্রস মানে কি অতিক্রম করা বা হচ্ছে পাড়ি দেওয়া, তার মানে খেয়াল করে দেখো কি দিয়েছে, যে হু বিকেম দ্য ফার্স্ট পারসন, যিনি হয়েছিলেন প্রথম ব্যক্তি, ফ্রম এশিয়া, এশিয়া থেকে, টু সুইম সাঁতার কাটতে, অ্যাক্রস পাড়ি দিয়ে, দ্য ইংলিশ চ্যানেল, দ্য ইংলিশ চ্যানেল। ওকে, যারা জিকে পড়ো, যারা সাধারণ জ্ঞান পড়ো, তোমাদের জানার কথা ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল, আচ্ছা দেখি তো কেউ কি এখানে জানো যে ইংলিশ চ্যানেল কোথায় অবস্থিত, আমি একটু তোমাদের কমেন্ট চেক করতে চাচ্ছি যে ইংলিশ চ্যানেল কোথায় অবস্থিত। ইংলিশ চ্যানেল বলতে আবার টিভি চ্যানেল না ভাইয়া, এটা আবার তোমরা ভুল করিও না, ঠিক আছে, হ্যাঁ, এটা ইংল্যান্ড থেকে ফ্রান্সের একটা যোগ সংযোগ, ঠিক আছে, ইংলিশ থেকে ফ্রান্সের, তোমরা আবার ভাইবো না ইংলিশ চ্যানেল বলতে হচ্ছে আমরা যেই টিভিতে বা ডিশে লাইনে যেই চ্যানেল দেখি সেটা না, এটা হচ্ছে, এটা হচ্ছে একটা বর্ডার, মানে ইংল্যান্ড থেকে ফ্রান্সের মধ্যে যে দূরত্বটা, যেটা নৌপথে বা সমুদ্র পথে দেওয়া হয়, সেই চ্যানেলটা, ঠিক আছে, তোমরা ভাইবো না ইংলিশ চ্যানেল মানে হচ্ছে এটা। সো দেখো, অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল, এটা হচ্ছে নাউন ফ্রেজ, দ্য ইংলিশ চ্যানেল, এইখানে খেয়াল করে দেখো, দ্য আর্টিকেল, ইংলিশ কিন্তু নাউন, তাই না, ইংলিশ কিন্তু নাউন, কিন্তু এটা নাউন হিসেবে কাজ করছে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ আমরা জানি যেমন ইংলিশ বুক, ইংলিশ ম্যান, ইংলিশ চ্যানেল, যখন একাধিক নাউন বা দুইটা নাউন একসাথে বসে, আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আগের নাউনটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাইলে দেখো, দা হচ্ছে আর্টিকেল, ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর চ্যানেল, চ্যানেল হচ্ছে কি নাউন, চ্যানেল হচ্ছে কি নাউন। ওকে, তাহলে খেয়াল করে দেখো ভাইয়া কি বলা আছে, ওকে। সো খেয়াল করে দেখো আমরা যে জিনিসটা, হ্যাঁ অনেকে বলছে ভাইয়া জানি না, আজকে জানলাম, ওকে। সো দেখো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে, দেখো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হলো যে এইখানে এটাকে বলা হয় আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি হয়, আর নাউন ফ্রেজের পূর্বে প্রেপোজিশন বসে, নাউন ফ্রেজের পূর্বে কে বসে, প্রেপোজিশন বসে। তাহলে ইংলিশ চ্যানেল একটা চ্যানেলের নাম, এবং এইখানে ফ্রান্স থেকে ইংল্যান্ডের একটা সমুদ্রের একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, অ্যান্ড দেন
এইটা কত সালে? 1958 সালে। তাহলে খেয়াল করে দেখো যে এই যে ব্রজেন দাস, এই ব্রজেন দাস যে ব্যক্তিটার কথা পড়ছি, উনি একজন লিজেন্ডারি সুইমার, একজন কিংবদন্তি সাঁতারু, হু বিকেম, যিনি হয়েছিলেন দ্য ফার্স্ট পারসন, প্রথম ব্যক্তি ফ্রম এশিয়া, মানে এশিয়া থেকে প্রথম ব্যক্তি হয়েছেন টু সুইম, সাঁতার কেটে অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল ইন 1958। তার মানে 1958 সালে এই ব্যক্তিটাই, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো 1958 সালে, ঠিক আছে, 1958 সালে যে তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন, উনি হচ্ছেন এশিয়া থেকে প্রথম, মানে এশিয়া থেকে এর আগে কেউ করে নাই। এটা বলছে হি ক্রসড, তিনি অতিক্রম করেছিলেন, এটা হচ্ছে ভার্ব। হি সাবজেক্টিভ প্রোনাউন, ক্রসড অতিক্রম করেছিলেন, এটা হচ্ছে ভার্ব। তিনি অতিক্রম করেছিলেন দ্য চ্যানেল, এই চ্যানেলটি, তিনি এই চ্যানেলটি বা এই পথ, এই রাস্তাটি, পথ মানে নৌপথ আর কি, তোমরা আবার ভাইব না যে কোনো একটা সড়ক পথ, হ্যাঁ। দ্য চ্যানেল, হি ক্রস দ্য চ্যানেল, তিনি অতিক্রম করেছিলেন এই চ্যানেলটি 6 টাইমস। খেয়াল করে দেখো 6 টাইমস। অনেকে বলে ভাইয়া টাইম তো আনকাউন্টেবল নাউন, অনেকের মনে একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া টাইম তো আনকাউন্টেবল নাউন, তাহলে টাইমের সাথে এস বাই ইয়েস কেন হয়েছে? প্রাণপ্রিয় শিক্ষার্থীর একটু খেয়াল করে দেখো, মনে রাখবা টাইম হচ্ছে সময়, এটা আনকাউন্টেবল নাউন, টাইম অলওয়েজ আনকাউন্টেবল নাউন। বাট যখন তুমি এই সময়টাকে বার বলবা, যেমন 10 বার, 2 বার, ঠিক আছে, 5 বার, 6 বার, এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা 5 টাইমস, 6 টাইমস, 10 টাইমস। সো এরকম যদি থাকে তখন এটাকে আমরা কাউন্টেবলে রূপান্তর করি। তাহলে 6 টাইমস মানে হচ্ছে 6 বার। তার মানে হচ্ছে হি ক্রস দ্য চ্যানেল, তিনি এই চ্যানেলটি অতিক্রম করেছিলেন 6 টাইম, 6 বারের জন্য। কয়বার অতিক্রম করেছেন? একবার নয়। 1958 সালে তিনি প্রথম করেছিলেন, তার মানে এইটাই তার শেষ না, তিনি টোটাল 6 বার কি করেছেন? অতিক্রম করেছিলেন। অ্যান্ড সেট, খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা বলেছে অ্যান্ড সেট, সবাই একটু মনোযোগ দিবা, এবং আমি যেগুলা তোমাদের লিখে দিচ্ছি বা তোমাদের যেগুলো মনে হবে, ঠিক আছে, যে এটা লেখা দরকার। অ্যান্ড সেট মানে স্থাপন করা, সেট স্থাপন করা, তিনি স্থাপন করেছিলেন ওয়ার্ল্ড রেকর্ড, একটি বিশ্ব রেকর্ড। এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। দেখো ওয়ার্ল্ডকে আমরা সাধারণত নাউন বলি, তাই না? রেকর্ডও কি নাউন? মনে রাখবা যখন একাধিক নাউন একসাথে বসে তখন এই রেকর্ডটা নাউন, মানে শেষেরটা নাউন থাকে আর আগেরটা হচ্ছে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো, অ্যান্ড সেট আ ওয়ার্ল্ড রেকর্ড, একটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছিলেন ইন চ্যানেল সুইমিং, মানে হচ্ছে চ্যানেল এ সাঁতার কেটে ইন 1961। তাহলে খেয়াল করে দেখো যে 1961 সালে, দেখো তিনি চ্যানেল সাঁতারে বিশ্ব রেকর্ড স্থাপন করেন। কত সালে? 1958 সালে প্রথম সাঁতার কেটে তিনি পাড়ি দেন। বাট 1961 সালে তার ছিল স্বপ্নের একটা স্বপ্ন পূরণের দিন, বা স্বপ্ন পূরণের একটা জায়গা, স্বপ্ন পূরণের একটা বিশ্ব রেকর্ড, যেটা তিনি করেছিলেন 1961 সালে। ওকে, তাহলে হি ক্রস দ্য চ্যানেল, তিনি অতিক্রম করেছেন চ্যানেলটি 6 বারের জন্য, অ্যান্ড সেট আ ওয়ার্ল্ড রেকর্ড, এবং বিশ্ব রেকর্ড করেছিলেন ইন চ্যানেল সুইমিং, সাঁতার কেটে, মানে চ্যানেল সাঁতারে ইন 1961। সো ভাইয়া এতটুকু সবাই বুঝছো কিনা? হ্যাঁ, আবার এখানে দেখো চ্যানেল সুইমিং, এই সুইমিং হচ্ছে জিরান্ড মানে নাউন, আর চ্যানেল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ একাধিক নাউন যদি একসাথে বসে আগেরটা অ্যাডজেক্টিভ হয়। এতক্ষণ সব জায়গায় আমরা চ্যানেল দেখলাম, ইংলিশ চ্যানেল নাউন, হ্যাঁ চ্যানেল এখানে নাউন, বাট এইখানে চ্যানেল সুইমিং, চ্যানেল হচ্ছে অ্যাডজেক্টিভ, সুইমিং হচ্ছে কি নাউন। সো আশা করি সবাই হচ্ছে লিখা ডান। এবার আসো, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের সরকার, এটা হচ্ছে নাউন ফ্রেজ। যদি এভাবে বলি দ্য নাউন অফ নাউন, দ্য নাউন অফ নাউন, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, দ্য নেচার অফ বাংলাদেশ, দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ, তার মানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার। তো এইখানে আমরা যখন লিখতে যাই, অনেকে ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শেখো, তো ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে আমরা দি নাউন অফ নাউন এইভাবে কিন্তু একটা সাবজেক্ট গঠন করি। সো আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে, তোমরা রেকর্ডেড একটা ফর বিগিনার্স, যারা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস বা করতে চাও, দেখো আমি খুব সুন্দরভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এগুলো খুব সুন্দরভাবে পড়েছি। দ্য নেচার অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য বিউটি অফ বাংলাদেশ। সো এইখানে একটা সাবজেক্ট যখন গঠন করতে চাও, মানে একটা বড় সেন্টেন্স লিখতে চাও, দেখো
এখানে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ পুরোটা কিন্তু একটা সাবজেক্ট, এবং তুমি যখন লিখবা, আমরা অনেকেই ফ্রি হ্যান্ড রাইটিং লেখা পারি না। সো ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যেমন এটা দিয়ে তুমি মিনিমাম দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ এটা দিয়ে 100টা সাবজেক্ট লিখতে পারবে এই সেম প্যাটার্নে, ঠিক আছে। দ্য দ্য ভিলেজ নেম অফ আওয়ার্স, হ্যাঁ, তারপর হচ্ছে দ্য দ্য অনার্ড পার্সন অফ বাংলাদেশ, বাংলাদেশের সম্মানিত ব্যক্তিরা, এরকম অনেক লেখা যায়। তা দেখো দ্য নাউন অফ নাউন, তাহলে দ্য গভর্নমেন্ট সরকার অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার অনার্ড সম্মানিত করা, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, এটা হচ্ছে ভার্ব, সম্মানিত, অনার্ড হিম, মনে রাখবো অনার্ড সম্মানিত করেছেন বা সম্মানিত করেছিলেন হিম তাকে, যে কি বলেছে যে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের লোক মানে সরকার, অনার্ড হিম তাকে সম্মানিত করেছিলেন উইথ, অনার্ড উইথ কোনো কিছু দিয়ে সম্মানিত করার এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অনার্ড উইথ, যে সম্মানিত করেছিলেন উইথ দ্য ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, জাতীয় ক্রীড়া পুরস্কার। খেয়াল করে দেখো যে এইখানে খেয়াল করে দেখো এইখানে বলা আছে কি বলেছে, যা এখানে আমাদের যে জিনিসটা বলা আছে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার অনার্ড হিম তাকে সম্মানিত করেছিলেন উইথ দ্য ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, মানে জাতীয় ক্রীড়া পুরস্কার। এটা কত সালে? ইন 1976, 1976 সালে। দেখো 1976 সালে 1976 সালে তাকে হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কারে সম্মানিত করেছিলেন। তাহলে দেখো দ্য ন্যাশনাল, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এখানে এইটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এটা হচ্ছে নাউন। তার মানে এখানে দেখো দ্য ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, আমরা জানি যে জাতীয় ক্রীড়া পুরস্কার আছে বাংলাদেশে, জাতীয় ক্রীড়া পুরস্কার তিনি পেয়েছিলেন 1976 সালে। অ্যান্ড স্বাধীনতা পদক, দেখো এইটা হচ্ছে পোস্টথমাসলি হচ্ছে মরণোত্তর, মরণের পরে, মরণোত্তর লিখে রাখো, এটা যারা অর্থ জানো না, পোস্টথমাসলি এটা হচ্ছে মরণোত্তর। সো এটা হচ্ছে মরণের পর, আমরা দেখি অনেককে মরার পরে আমরা ইয়ে করি, ঠিক আছে। পোস্টথমাসলি হচ্ছে অ্যাডভার্ব, এটা একটা সময়কে বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাই দেখো স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, তিনি কি জীবিত অবস্থায়? না, তিনি মরে যাওয়ার পরে তাকে হচ্ছে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছিল, মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল 1999 সালে। তার মানে তার মৃত্যুটা আগে ঘটেছিল, একটু পরে তার মৃত্যুর কাহিনী আছে, কোনো সমস্যা নেই। সো 1999 সালে তিনি মরণোত্তর পুরস্কার পেয়েছিলেন। হি অলসো রিসিভড, তিনি এছাড়াও গ্রহণ করেছিলেন, রিসিভড মানে কি? গ্রহণ করা। তিনি গ্রহণ করেছিলেন দ্য প্রাইড অফ পারফরমেন্স, একটা অ্যাওয়ার্ড আছে যেটা 1959 সালে পেয়েছিলেন ফ্রম দ্য পাকিস্তান গভর্নমেন্ট। তো স্বাভাবিকভাবে 1971 সালে তো আমরা পাকিস্তানি ছিলাম, তাই না? এই আমরা কিন্তু স্বাভাবিকভাবে, খেয়াল করে দেখো ভাই, অনার্ড উইথ কি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন? হ্যাঁ, অনার্ড উইথ, কোনো কিছু দ্বারা কাউকে সম্মানিত করলে অনার্ড উইথ হয়, ঠিক আছে। কোনো কিছু দ্বারা কাউকে সম্মানিত করলে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনার্ড উইথ হয়। সো এখানে খেয়াল করে দেখো কি বলেছে, বলেছে যে হি অলসো রিসিভ দ্য প্রাইড অফ পারফরমেন্স। সো আমরা সবাই কিন্তু পাকিস্তানি ছিলাম, মানে আমরা বলতে আমাদের দাদা চাচা, দাদা বা বড় দাদারা, ঠিক আছে। সো আমরা সবাই পাকিস্তানি ছিলাম। এইখানে যে বিষয়টা দেখো, এইখানে বলা আছে হি অলসো রিসিভড, তিনি পেয়েছিলেন প্রাইড অফ পারফরমেন্স। সো পাকিস্তান আমলে একটা অ্যাওয়ার্ডের নাম ছিল, যেমন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে 1976 সালে যেটা দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পুরস্কার, যেটা 1999 সালে পেয়েছে সেটা হলো স্বাধীনতা পদক। বাট পাকিস্তান আমলে, পাকিস্তানে আমরা যখন ছিলাম 1971 সালের পূর্বে, হ্যাঁ 1947 থেকে 1971 সালের মাঝখানে যে সময়টা আমাদের পাকিস্তান পিরিয়ড ছিল, ঠিক আছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এটা আশা করি সবাই জানো। সো ওই সময় একটা পুরস্কার ছিল প্রাইড অফ পারফরমেন্স, পুরস্কারের নাম কি? প্রাইড অফ পারফরমেন্স। এই প্রাইড অফ পারফরমেন্স যে অ্যাওয়ার্ডটা তিনি তখন পেয়েছিলেন, এটা 1959 সালে। তার মানে খেয়াল করে দেখো, তিনি 1958 সালে হচ্ছে চ্যানেল পাড়ি দিয়েছিলেন, ঠিক এক বছর পরেই তিনি প্রাইড অফ পারফরমেন্স যেই স্বাধীনতা যেই পুরস্কারটা তিনি পেয়েছিলেন, ঠিক আছে। ওকে, এরপরে খেয়াল করে দেখো অ্যান্ড দ্য কিং অফ চ্যানেল ট্রফি ফ্রম ইউকে, ঠিক আছে। এবং তিনি আরেকটা ট্রফি পেয়েছেন, সেটা হচ্ছে ইউকে থেকে। কি থেকে? ইউকে থেকে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, একজন বলছে বড় দাদাকে, দাদার বাপ বা দাদার আগের, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো, এখানে কি বলেছে যে তিনি 1959 সালে পাকিস্তানের সরকারের কাছ থেকে তিনি পেয়েছেন প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার, এবং আরেকটা পুরস্কারের কথা বলেছে, সেটা হচ্ছে কিং অফ চ্যানেল ট্রফি, আরেকটা ট্রফি পেয়েছিলেন ইউকে থেকে, ইউনাইটেড কিংডম থেকে।
ট্রফি পেয়েছেন এবং পুরস্কার পেয়েছেন। তার মানে তিনি যে বাংলাদেশেই অনেক বেশি পুরস্কৃত হয়েছেন এরকম না, তিনি এই বিশ্বের মধ্যে ইউকের কথা বলা হচ্ছে এখানে, পাকিস্তানি আমলে পাকিস্তান থেকে, সো এটার কথা বলেছে তিনি। তো এখানে আমরা পুরস্কারগুলো জাস্ট মনে রাখবো, মনে রাখার দরকার নাই, তোমাদের এমনি ইয়ে করা থাকবে, বোঝা যাবে যে কবে কবে পেয়েছেন, ঠিক আছে। তো এরপর বলছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজ যে মিস্টার ডাজ ব্রেথ হিজ লাস্ট। মনে রাখবা ব্রেথ ওয়ান্স লাস্ট, BREATH, ব্রেথ ওয়ান্স লাস্ট এর মানে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। আমাদের সবার, আমাদের মানুষ হিসেবে জন্মেছি বলে আমাদের সবার একটা একটা মানে প্রত্যাশিত সত্য, একবারে চিরন্তন সত্য একটা কথা আছে যে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তাই না? সো আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এটা যতটা সত্য ততটা সত্য হচ্ছে এটার ইংরেজি হচ্ছে ব্রেথ ওয়ান্স লাস্ট। যে ব্রেথ মানে হচ্ছে কি শ্বাস, নিঃশ্বাস, ওয়ান্স লাস্ট তার মানে একজনের শেষ নিঃশ্বাসকে বোঝায়। সবাই একটু লিখে নাও, ব্রেথ ওয়ান্স লাস্ট মানে হলো যে শেষ নিঃশ্বাস ত্যাগ, শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তার মানে ব্রেথ ওয়ান্স লাস্ট, ব্রেথ ওয়ান্স লাস্ট, খেয়াল করে দেখো, ব্রেথ ওয়ান্স লাস্ট মানে হচ্ছে যে কারো শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন জুন 1998। তিনি 1 জুন মানে 1998 সালের 1 জুন কি করেছিলেন? মৃত্যুবরণ করেছিলেন। তো 1999 সালে কিন্তু ওনাকে মরণোত্তর পদক দেওয়া হয়, মানে উনি মারা যাবার 1 বছর পরই তাকে এই যে দেখো পোস্থামাসলি মানে হচ্ছে মরণোত্তর, 1999 সালে কিন্তু তিনি স্বাধীনতা পদক পান। আর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, খেয়াল করে দেখো, ওকে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবে? সেটা হচ্ছে 1998 সালের 1 জুন। এবার দেখো ফলোইং, ফলোইং মানে কি? নিম্নে, ইজ অ্যান অ্যাভারেজড, নিম্নে হয় অ্যান অ্যাভারেজ, এই যে অ্যান হচ্ছে আর্টিকেল, অ্যাভারেজড হচ্ছে, এখানে দেখো তোমরা যারা ভোকাবুলারি পড়ো, অ্যাভারেজ মানে সংক্ষিপ্ত, ঠিক আছে? অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে ভার্ব, আর অ্যাভারেজড, অ্যাভারেজড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। অ্যাব্রিজ হচ্ছে সংক্ষেপ করা, অ্যাব্রিজ যখন ভার্ব হিসেবে বসবে তখন হচ্ছে সংক্ষেপ করা। দেখবা যে তোমরা যারা আমাদের 30 ডে চ্যালেঞ্জ মানে ভোকাবুলারির বই পড়ো, দেখবা যে ভোকাবুলারির বইতে অ্যাব্রিজ আছে, সংক্ষেপ করা, কনডেন্স, শর্টেন, ঠিক আছে? সো অ্যাব্রিজ মানে সংক্ষেপ করা, আর অ্যাব্রিজড হচ্ছে সংক্ষিপ্ত। অ্যাব্রিজড হচ্ছে কি? সংক্ষিপ্ত। তার মানে এখানে দেখো কি বলেছে যে ফলোইং ইজ অ্যান অ্যাভারেজ ভার্সন, যে নিচে হয় একটা মানে অ্যাভারেজ মানে কি? সংক্ষিপ্ত, ভার্সন মানে কি? সংস্করণ, ঠিক আছে? সংক্ষিপ্ত ভার্সন মানে কি? সংস্করণ। তোমরা এগুলা বেসিক এক্সও খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখো সংস্করণ, সংক্ষিপ্ত সংস্করণ অফ মেমোয়ার্স। দেখো মেমোয়ার মানে কি? স্মৃতি, ওকে। লিখছো সবাই? হ্যাঁ, অনেকে লিখে ফেলছো, মাশাআল্লাহ। তাহলে দেখো মেমোয়ার মানে হচ্ছে, মেমোরি মানে স্মৃতি, আর মেমোয়ার হচ্ছে কি? স্মৃতিচারণ। মেমোয়ার হচ্ছে কি? স্মৃতিচারণ। তাহলে খেয়াল করে দেখো, অ্যান অ্যাভারেজ ভার্সন অফ মেমোয়ার, একটা সংক্ষিপ্ত সংস্করণ অফ এ মেমোয়ার, একটা স্মৃতিচারণের, বাই ব্রোজেন দাস, ব্রোজেন দাসের, যে ব্রোজেন দাস নিজে একটা মেমোয়ার লিখেছেন বা ডায়েরি, এটাকে ডায়েরি বলতে পারি অথবা মেমোয়ার বলতে পারি। মেমোয়ার মানে হচ্ছে স্মৃতিচারণ, কোনো একটা ব্যক্তি সুন্দরভাবে তার কোনো একটা ঘটনা সম্পর্কে লিখে। মেমোয়ার বাই ব্রোজেন দাস, ব্রোজেন দাসের দ্বারা, ইন হুইচ, যেটিতে, হি গিভস, হি সাবজেক্ট, গিভস হচ্ছে ভার্ব, ক্যাপটিভেটিং, ক্যাপটিভেটিং হচ্ছে অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, ক্যাপটিভেট হচ্ছে ভার্ব, মুগ্ধ করা বা মনোমুগ্ধ করা, আর ক্যাপটিভেটিং মানে হচ্ছে মনোমুগ্ধকর, ঠিক আছে? মনোমুগ্ধকর, ক্যাপটিভেটিং, মনোমুগ্ধকর। এই যে ওয়ার্ডগুলোর অর্থ যদি তুমি জানো ভাই, মানে এইগুলা কিন্তু তোমার মানে কোনো না কোনো জায়গায় তোমাকে অবশ্যই কাজে দিবে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, ইন হুইচ, যেখানে, হি গিভস আ ক্যাপটিভেটিং অ্যাকাউন্ট, তিনি একটি মনোমুগ্ধকর, খেয়াল করে দেখো, মনোমুগ্ধকর, ক্যাপটিভেটিং হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তার মানে এখানে কি বলেছে যে তিনি মনোমুগ্ধকর, অ্যাকাউন্ট মানে হচ্ছে বর্ণনা, এখানে অ্যাকাউন্ট মানে হিসাব না, এটা বর্ণনা বোঝাচ্ছে, বর্ণনা বোঝাচ্ছে কিসের? অফ হিজ, তার, রেকর্ড ব্রেকিং, এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তোমরা একটা টপিক দেখবা ইংরেজি গ্রামারে, সেটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, মানে যখন এরকম হাইফেন দ্বারা যুক্ত থাকে এবং সেটা নাউনের আগে বসে, খেয়াল করে দেখো, যখন কোনো নাউনের আগে হাইফেন দ্বারা যুক্ত হয়ে বসে এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটাকে কি বলা হয়? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এইখানে যে রেকর্ড ব্রেকিং পারফরমেন্স, কর্মক্ষমতা
বা পারফরমেন্স আমরা সবাই জানি যে এটা নাউন, পারফরমেন্স ANCE থাকলে নাউন হয়। আর এর আগে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটাকে বলা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে দেখো রেকর্ড ব্রেকিং মানে কি আমরা মোটামুটি সবাই জানি। ওকে, রেকর্ড ব্রেকিং মানে হচ্ছে যেটা এর আগে কেউ একজন ঘটিয়েছেন, কোনো একটা ঘটনা যিনি আগে ঘটিয়েছেন যেটা মনে রাখার মতো, রেকর্ড করার মতো, বর্ণনা করার মতো। ব্রেকিং মানে কি ওইটাও ভেঙে ফেলছেন। তার মানে হচ্ছে আগের কোনো একটা রেকর্ডকে অথবা কোনো একটা আগের ঘটনা বা কোনো একটা যেটা আমরা খুব বেশি মনে করি বা যেটা আমরা মনে রাখতে পারি, যেটাকে আমরা রেকর্ড হিসেবে চিন্তা করি। যখন ধরো একটা ক্রিকেট ম্যাচে কেউ একজন 9টা বা 10টা উইকেট পেলো, তখন এটা একটা রেকর্ড, তাই না? অথবা টানা হচ্ছে 3 বল করে হ্যাটট্রিক করলো, এটা রেকর্ড। আর রেকর্ড ব্রেকিংয়ের জায়গা থেকে ধরো তোমরা অনেকে ক্রিকেট খেলা দেখো, যে ক্রিকেট খেলার মধ্যে অনেকে হচ্ছে খুব কম বলে, 25 বলে, 22 বলে, 27 বলে কি করে সেঞ্চুরি করে ফেলে। তার মানে যে যত কমে করবে তার রেকর্ডটা সে আরেকজন এসে ভেঙে ফেলবে, ঠিক আছে? তো এখানে যে জিনিসটা রেকর্ড ব্রেকিংয়ের অনেকের বিষয় অনেক জায়গা আছে। আবার রেকর্ড ব্রেকিং ধরো কোনো একজন পুরুষ বিয়ে করছে 100টা, যদি এটা হারাম, এত বিয়ে করে কেমনে, ঠিক আছে? কারণ এটা সম্ভব না একজন পুরুষের দ্বারা। আরেকজন 101টা বিয়ে করছে, ঠিক আছে? সো এটা হলো কি, রেকর্ড ছিল 100 জন পর্যন্ত, কিন্তু 101 জন কি করছে, আরেকজন করছে, তার মানে এটা রেকর্ড ব্রেক করছে, ঠিক আছে? অ্যাকাউন্ট বলতে এখানে হিসাব বুঝায় না ভাইয়া, অ্যাকাউন্ট মানে এখানে বর্ণনা বোঝাচ্ছে। তার মানে হচ্ছে ব্রজেন দাস এটাতে কি করেছেন, তার যে রেকর্ড ব্রেকিং পারফরমেন্স, তার যে রেকর্ড ব্রেকিং ক্ষমতা, তিনি এটা এখানে লিখেছিলেন, বর্ণনা করেছিলেন, তার বর্ণনা করেছিলেন ইন দ্য ইংলিশ চ্যানেল। মানে ইংলিশ চ্যানেলে তিনি যে রেকর্ডটা ব্রেক করেছিলেন, তার যে রেকর্ড গড়েছেন, এই রেকর্ড গড়ার এবং রেকর্ড ভাঙ্গার এই বিষয়টা তিনি তুলে ধরেছেন। সো আমরা এখন থেকে যেটা পড়বো সেটা হলো যে তার ভাষায়, মানে ব্রজেন দাসের ভাষায় তার বর্ণনাগুলো এখন আমরা শুনবো। সো বর্ণনা শোনার আগে আমরা একটু দেখি তো আমরা এখন যা পড়লাম এইখান থেকে আমরা আসলে কোনো কোয়েশ্চেন আসলে পারবো কিনা, এবং কোয়েশ্চেনটা কিভাবে আসে। ওকে, সবাই একটু আনসার করো তো, দেখি পারি কিনা। ওকে, সবাই সবাই দ্রুত আনসার করো। ওকে, সো খেয়াল করে দেখো, in the sentence he was a legendary swimmer who became the first person from Asia to swim across the English Channel 1958। যে লিজেন্ডারি হচ্ছে কিংবদন্তি, এবং আমরা দেখেছি লিজেন্ডারির পরে সুইম আছে, নাউন আছে, দ্যাট মিন্স এটা হবে কি অ্যাডজেক্টিভ, এটা হবে কি অ্যাডজেক্টিভ। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ব্রজেন দাস রিসিভড স্বাধীনতা পদক, তিনি স্বাধীনতা পদক পেয়েছেন। তিনি 1998 সালে মৃত্যুবরণ করেন এবং 1999 সালে তিনি স্বাধীনতা পদক পেয়েছিলেন। সো এটা হবে 1999। অ্যান্ড দেন লাস্ট ইন দ্য লাইন মিস্টার দাস ব্রেথ হিজ লাস্ট। সো মিস্টার দাস হচ্ছে সাবজেক্ট আর ব্রেথ হচ্ছে ভার্ব। ভার্বের পাস্ট ফর্ম আছে, কারণ আমি তোমাদের বলছিলাম ব্রেথ ওয়ান্স লাস্ট মানে কি মৃত্যুবরণ করা, তার মানে মৃত্যুবরণ করেছিলেন, এটা হচ্ছে ভার্ব, পাস্ট ফর্মে আছে। মিস্টার দাস ব্রেথ হিজ লাস্ট অন জুন 1, 1998। তার মানে এখানে ব্রেথ হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, তার মানে এখানে আমাদের অবশ্যই অ্যান্সার কি হবে, ভার্ব হবে। ওকে, সো অনেকেই অ্যাডজেক্টিভ দিয়েছে, এই বোকা, মিস্টার দাস সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে। আর ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস ত্যাগ, নিঃশ্বাস করা বা প্রশ্বাস নেওয়া। বাট হিজ লাস্ট এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ, ভার্বাল ফ্রেজ। তো সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ব্রেথ হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। আর এখানে যদি তুমি এটাকে ধরো অ্যাডজেক্টিভ ধরলা, এখানে এটা পসিটিভ অ্যাডজেক্টিভ, এখানে আবার ধরো তারিখ আছে, এখানে কোনো ভার্ব পাচ্ছ না, কিন্তু একটা সেন্টেন্সে তো অবশ্যই ভার্ব লাগবে, তাই না? তো সাবজেক্টের পরে এখানে ব্রেথ হচ্ছে কি ভার্ব হিসেবে বসছে। সো অনেকেই ভুল করো ভাইয়া, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার দেখো, আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি ব্রজেন দাস। সো ব্রজেন দাস স্মৃতিচারণ করছিলেন এবং তার একটা হেডিং দিয়েছেন তিনি, আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি। খেয়াল করে দেখো, আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি, আই হ্যাডন্ট ফেইল্ড মাই কান্ট্রি। এখানে কি বুঝিয়েছেন, ইনি বলেছেন যে আমি, খেয়াল করে দেখো, আমি আমার দেশকে ব্যর্থ করিনি।
যে আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি। তিনি যে লেখাটা বা তার যে স্মৃতিচারণটা এখানে খুব সুন্দরভাবে প্রথমে খুব বোল্ডলি বলেছেন, আই হ্যাডন্ট ফেইল্ড, আমি করিনি বা ব্যর্থ করিনি মাই কান্ট্রি, আমার দেশকে। তো উনি তার সফলতাকে তার সফলতা হিসেবে নেননি, তিনি একটা দেশের সফলতা হিসেবে নিয়েছেন। আই হ্যাডন্ট ফেইল্ড মাই কান্ট্রি, আমি আমার দেশের, ঠিক আছে, আমার দেশকে কি করিনি, ব্যর্থ করিনি, এটা ব্রজেন দাস বলেছিল। এবার আসো, শুরুটা হচ্ছে এইভাবে, আই কুড হিয়ার, আমি কুড, কুড মানে পারতাম বা পেরেছিলাম, হিয়ার আমি শুনতে পেরেছিলাম। খেয়াল করে দেখো, আই কুড হিয়ার মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসেছে, কারণ আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো হচ্ছে মডাল ভার্ব। আর এই মডাল ভার্বের পরে ভার্বের কি বসে, বেস ফর্ম বসে। আই হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে আই কুড হিয়ার আমি শুনতে পাচ্ছিলাম বা পেয়েছিলাম, ভেরি, ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব, খুবই, ফেইন্ট অ্যাডজেক্টিভ, ক্ষীণ, ক্ষীণ। দেখো আই কুড হিয়ার ভেরি ফেইন্ট ভয়েসেস, যে আমি খুব, এই যে ভয়েস হচ্ছে কি নাউন, ভয়েসেস হচ্ছে কি নাউন, আই কুড হিয়ার ভেরি ফেইন্ট ভয়েসেস, যে আমি শুনেছিলাম খুবই ক্ষীণ শব্দ বা আওয়াজ, ঠিক আছে, আওয়াজ, আমি খুব ক্ষীণ আওয়াজ শুনতে পাচ্ছিলাম। অ্যাজ ইফ যেন, অ্যাজ ইফ অর্থ কি যেন, কামিং ফ্রম কোথাও থেকে আসা, কাম ফ্রম কোথা থেকে আসা, তার মানে কোথাও থেকে কিছু আসা, কোথা থেকে আসা, এরকম বোঝালে কি হয়, কোথা থেকে আসা, এটা হচ্ছে কামিং ফ্রম। সো এটাকে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরতে পারো। তাহলে এখানে দেখো কামিং ফ্রম, যে কোথা থেকে আসছে। দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড কোথা থেকে আসছে, অন্য মানে জায়গা থেকে বা অন্য, এখানে দেখো এইখানে অন্য এলাকা বুঝাচ্ছে, এমন না যে বিশ্বের বাইরে, পৃথিবীর বাইরে না, অবশ্যই উনি এটা বুঝাইছেন। আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে আমি যেই জায়গায় আছি, সাঁতার কাটতেছেন, কোথায় আছে, তিনি সমুদ্রে আছেন, তাই না, তার মানে তিনি বুঝাচ্ছেন যে সমুদ্র ছাড়া অন্য কোনো কিছু থেকে আসতেছে। তো এখানে বলেছে কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে এখানে তিনি বোঝানো চেয়েছেন যে আমি খুব ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছিলাম, যেন তা পৃথিবী, যেন মানে অ্যাজ ইফ মানে হচ্ছে মনে করা, তাই না, অ্যাজ ইফ মানে কি যেন, যেন আমরা বলি না সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। সো এই যে যেন, তার মানে ইনি কল্পনা করছেন, তিনি এজিউম করছেন যে আমি শুনতে পাচ্ছিলাম ক্ষীণ ভয়েসেস বা আওয়াজ, শব্দ, অ্যাজ ইফ যেন, কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, যেটা আসছিল, কামিং ফ্রম কোথা থেকে আসা, কি দ্য আদার সাইড, দ্য আদার সাইড, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এরপর প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, প্রিপোজিশন, আর্টিকেল, নাউন। তাহলে আর্টিকেল, তারপর হচ্ছে আদার, এটা ডিটারমিনার হিসেবে নাও অ্যাডজেক্টিভ হয়েছে, এরপর সাইড হচ্ছে নাউন, অফ হচ্ছে আর্টিকেল, দা হচ্ছে অফ হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, ওয়ার্ল্ড হচ্ছে কি নাউন। তার মানে হচ্ছে তিনি ক্ষীণ শব্দ শুনতে পেয়েছিলেন যেটা আসছিল পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে, এটা যেন বুঝে তিনি মনে করছেন যে পৃথিবীর বাইরে থেকে কোথা থেকে আসছে, ঠিক আছে, ওকে। এরপর দেখো ভাইয়া ফেইন্ট মানে কি, ফেইন্ট মানে ক্ষীণ, খুবই কম, খুবই কম। এবার দেখো দ্য টাইম, সময়টা ছিল, দ্য টাইম ওয়াজ, সময়টা ছিল, অ্যাবাউট 4, সেটা হচ্ছে 4টা, ইন দ্য মর্নিং একবারে সকাল, ভোর, ভোরবেলা, আবার ভাইব না যে বিকাল 4টা, এখানে বলছে যে দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 ইন দ্য মর্নিং, যে সকাল একবার ভোরবেলা, একবারে ভোর, ঠিক আছে, যে 4 AM ইন দ্য মর্নিং, তার মানে হচ্ছে সকালে। অ্যান্ড দ্য ডেট সেপ্টেম্বর 22, 1961, এবং ডেটটা ছিল, তারিখটা ছিল যে 1961 সালের 22 সেপ্টেম্বর। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, উনি এটা নিজের মুখে বা নিজে নিজে বর্ণনা করছেন, তো সো উনি ওনার মতো করে এটা বুঝিয়েছেন যে টাইম ওয়াজ অ্যাবাউট 4 ইন দ্য মর্নিং মানে 4টা AM, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখো যে টাইম ওয়াজ অ্যাবাউট 4 ইন দ্য মর্নিং, যে সকালে 4টা, অ্যান্ড দ্য ডেটস হচ্ছে দ্য ডেট সেপ্টেম্বর 22, 1961, তার মানে 1961 সালে সেপ্টেম্বর 22। সো এগুলা কিন্তু তোমাদের আসবে না যে মানে তোমাদের কোয়েশ্চেন কিন্তু এইভাবে আসবে না যে 1961 এটা কোন নাউন, কোন প্রোনাউন, কোন অ্যাডজেক্টিভ। সো যেগুলো যেগুলো দরকার আমি খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, ঠিক আছে। সো খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বলবো, ওকে। সো দেখো 1961 সালের 22 সেপ্টেম্বরের সকালটা তিনি বলেছেন আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আই ওয়াজ ফিলিং টায়ার্ড, এই যে দেখো আই ওয়াজ ফিলিং টায়ার্ড, তার মানে হচ্ছে আমি অনুভব করেছিলাম, এটা হচ্ছে আই ওয়াজ ফিলিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আই ওয়াজ ফিলিং আমি অনুভব করেছিলাম, টায়ার্ড, টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, ক্লান্ত অনুভব করেছিলাম, অ্যান্ড এক্সস্টেড, এক্সস্টেড মানে বিধ্বস্ত আমরা বলি না, ঠিক আছে, আমরা কি বিধ্বস্ত বলি না যে একবারে পুরো এক্সস্টেড লাগতেছে রে, হ্যাঁ বিধ্বস্ত, তার মানে আমি ছিলাম ক্লান্ত এবং কি বিধ্বস্ত। অ্যান্ড এবং ওয়াজ এনকাউন্টারিং, খেয়াল করে দেখো এনকাউন্টার মানে হচ্ছে
মোকাবেলা করা, আর ওয়াজ এনকাউন্টারিং যেহেতু এটা তিনি আগের কোনো ঘটনা বা আগে কোনো কাজ করছিলেন ঘটেছিল, বিগত বা অতীতে কোনো কিছু হচ্ছিল, করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, এরকম বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এখানে দেখো আই ওয়াজ ফিলিং, তার কেমন লেগেছিল সেই সময় সেটা তিনি প্রকাশ করেছেন। তিনি ছিলেন টায়ার্ড মানে ক্লান্ত ছিলেন, অ্যাডজেক্টিভ, এক্সস্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, বিধ্বস্ত, এক্সস্টেড এটা হচ্ছে বিধ্বস্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার টায়ার্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়াজ এনকাউন্টারিং, এই এনকাউন্টার হচ্ছে ভার্ব, এনকাউন্টার মানে হচ্ছে কি মোকাবেলা করা। তোমরা অনেকে এনকাউন্টার করো না, হ্যাঁ কাউন্টার দাও না, ঠিক আছে, মোকাবেলা করো বিভিন্ন বাধা বিপত্তির। তাহলে এনকাউন্টারিং, ওয়াজ এনকাউন্টারিং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে, যিনি অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং। স্টিপ, স্টিপ মানে শক্ত বা কঠিন, স্টিপ মানে শক্ত বা কঠিন, কঠিন। অপোজিশন মানে হচ্ছে বিরোধী, ঠিক আছে, বা প্রতিপক্ষ। অপোজিশন মানে বিরোধী বা হচ্ছে কি প্রতিপক্ষ। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, একটু খেয়াল করে দেখো কি বলেছে। তিনি ছিলেন বা আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম, অ্যান্ড এক্সস্টেড, বিধ্বস্ত ছিলাম, অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং স্টিপ অপোজিশন, যে আমি মোকাবেলা করছিলাম স্টিপ অপোজিশন মানে কঠিন বা অনেক শক্ত প্রতিপক্ষ। অপোজিশন মানে হচ্ছে কি প্রতিপক্ষ। ফ্রম দ্য স্ট্রং টাইড, এখানে যে জিনিসটা বুঝাচ্ছে খেয়াল করে দেখো, সাঁতার কাটতে গেলে প্রতিপক্ষ কে হয়? রহিম করিম জলিল সাহেব কি প্রতিপক্ষ হয়? না, আমরা দেখি টাইড, জোয়ার, জোয়ার, টাইড, জোয়ার। যখন তুমি সাঁতার কাটতে যাবা, বিশেষ করে তোমরা অনেকেই সাঁতার কাটো, অনেকের অভ্যাস আছে, সো সাঁতার কাটতে গেলে যেটা প্রবলেম হয়, যে জোয়ার আছে, স্রোত আছে, এটা অনেক বেশি বাধা দেয়। একজন যখন সাঁতার কাটতে যাবা দেখবা যে মানে তুমি আগাইতে পারতেছো না, কেন আগাইতে পারতেছো না? অনেক জোয়ার আছে, মানে তোমার এটার মানে বিপক্ষে বা এটার বিপরীতে কোনো কিছু হচ্ছে। তাহলে এখানে বলছে ওয়াজ এনকাউন্টারিং, আমি মোকাবেলা করেছিলাম স্টিপ অপোজিশন। স্টিপ হচ্ছে অ্যাডজেক্টিভ, অপোজিশন হচ্ছে নাউন, যে শক্ত বা কঠিন প্রতিপক্ষ বা বিরোধিতা। ফ্রম দ্য স্ট্রং টাইড, এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তার মানে ফ্রম হচ্ছে প্রিপোজিশন, আর এরপরে নাউন ফ্রেজ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী, স্ট্রং মানে কি শক্তিশালী, যে শক্তিশালী জোয়ারের সাথে আমি কি করেছিলাম? যুদ্ধ করছিলাম, বা শক্তিশালী প্রতিপক্ষর সাথে আমি কি করেছিলাম? মোকাবেলা করেছিলাম। আই লুক টুয়ার্ডস, লুক টুয়ার্ডস মানে সামনের দিকে আগানো বা সামনের দিকে তাকানো, ঠিক আছে, খেয়াল করে দেখো। আই লুক টুয়ার্ডস, লুক টুয়ার্ডস মানে হচ্ছে সামনের দিকে তাকানো। লুক টুয়ার্ড, আমি সামনের দিকে তাকিয়েছিলাম, লুকড তাকিয়েছিলাম, এটা হচ্ছে ভার্ব। টুয়ার্ডস, লুক টুয়ার্ডস গ্রুপ ভার্ব, সামনের দিকে এগিয়ে যাওয়া বা সামনের দিকে তাকানো। মাই অ্যাকম্পানিং মোটর বা বোট, অ্যাকম্পানিং, অ্যাকম্পানিং মানে হচ্ছে কি সহযাত্রী। খেয়াল করে দেখো এখানে কি বলেছে, আই লুকড টুয়ার্ডস, আমি তাকিয়েছিলাম, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর অ্যাকম্পানিং হচ্ছে অ্যাডজেক্টিভ মানে সঙ্গে থাকা বা সঙ্গী হওয়া। মোটরবোট, তাহলে হচ্ছে মোটর যান, মোটরবোট মানে কি নৌকা, মোটর নৌকা বা মোটর যান, মোটর চালিত যে নৌকা সেটা হল মোটরবোট বা মোটর যান। যে আমি আমার অ্যাকম্পানিং মানে সঙ্গী হওয়া, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সঙ্গী মোটরযান, মোটরযানের দিকে তাকালাম, মানে তা সামনে থাকবে, স্বাভাবিক মোটরবোটটা কি থাকে সামনে থাকে, সো এটার দিকে তাকালাম। ক্যারিং মাই ম্যানেজার, খেয়াল করতে, ক্যারিং, এই মোটরবোটে কে ছিল? ক্যারিং মানে বহন করা, ক্যারিং মানে কি বহন করা, তার মানে যেই মোটর বোট বা যে মোটর যানটি বহন করছিল, কি করছিল? বহন করছিল, কাকে বহন করছিল? খেয়াল করে দেখো এখানে ক্যারিং মানে কোন একটা অবস্থা বোঝাচ্ছে, ক্যারিং ভার্বটা সাইনজি, তার মানে বহন করছিল কাকে? মাই ম্যানেজার, আমার ম্যানেজার, আমার ব্যবস্থাপক, আমার ব্যবস্থাপককে বা ম্যানেজারকে, আর ম্যানেজারের নাম ছিল কাজী মোহাম্মদ আলী, কাজী মোহাম্মদ আলী। সো ব্রজেন দাসের এই যে চ্যানেল পাড়ি দেওয়ার ক্ষেত্রে যে যিনি ম্যানেজার ছিলেন, তার যেই ম্যানেজার ছিলেন এবং তিনি ছিলেন মোটর যানে, তো ওনার নাম হচ্ছে কাজী মোহাম্মদ আলী, তিনি ছিলেন সাথে স্কিপার। স্কিপার তোমরা দেখবা যে কোনো খেলায়, ক্রিকেট খেলা বলো, ফুটবল খেলা বলো, এখানে ক্যাপ্টেন থাকে। সো এখানে স্কিপার, এই ক্যাপ্টেনের আরেকটা শব্দ হচ্ছে মানে সমার্থক শব্দ হচ্ছে স্কিপার, নৌ নায়ক, এটা বলেছে নৌ নায়ক, পাইলট, ঠিক আছে, ক্যাপ্টেন। এখানে স্কিপারের সমার্থক শব্দ হচ্ছে কি ক্যাপ্টেন। তার মানে এখানে স্কিপার কে ছিলেন? লেন হাসিনসন, লেন হাসিনসন, তিনি ছিলেন নৌনায়ক। তিনি বর্ণনা করছেন যে কারা আসলে মোটর বোটে ছিল। একজন ছিলেন তার ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, এরপর ছিলেন স্কিপার, ক্যাপ্টেন বা নৌনায়ক ছিলেন কে? লেন হাসিনসন, অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার, এবং দেখো
যে অফিসিয়াল অবজারভার পর্যবেক্ষক, মানে অফিসিয়াল মানে কর্মকর্তাদের মধ্য থেকে যিনি পর্যবেক্ষক করেন বা এই যে চ্যানেল পাড়ি দেওয়ার জন্য যিনি পর্যবেক্ষক করেন তাকে বলা হয় অফিসিয়াল অবজারভার। এই যে অফিসিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ আর অবজারভার হচ্ছে কি নাউন। তার মানে হচ্ছে দ্য অফিসিয়াল অবজারভার, যে এইখানে খেয়াল করে দেখো যে অফিসিয়ালি বা আনুষ্ঠানিক যেই পর্যবেক্ষক তিনি ছিলেন মিস্টার জে ইউ উড। এটা কাট না আবার, হ্যাঁ, কলিংউড। যেমন আমি যখন শুরুর দিকে খেলা দেখতাম, ক্রিকেট খেলা দেখতাম, ইংল্যান্ডের একটা প্লেয়ার ছিল পল কলিংউড, ঠিক আছে, তখন আমি বললাম কলিং আবার উড, উড মানে তো কাঠ, কলিং কাঠ না, উড এটা একটা নাম, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো যে জে ইউ উড, যে অবজারভার কে ছিল জে ইউ উড। এবার দেখো দে আর অল, তারা সবাই, দে আর অল তারা সবাই পয়েন্টিং টুয়ার্ডস দেখিয়ে দেওয়া, কোনো কিছু তাক করে দেখানো, পয়েন্টিং টুয়ার্ডস সামনের দিকে দেখিয়ে দেওয়া, উই যে আমরা বলি এই বেটা ওই দেখ 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 দেখ, পয়েন্টিং টুয়ার্ডস কোনো কিছু পয়েন্টিং টুয়ার্ডস মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে দেখানো। দেখো কোনো কিছু নির্দিষ্ট করে দেখানো, তিনি পয়েন্টিং টুয়ার্ডস নির্দেশ করেছিল বা দেখানো। পয়েন্ট টুয়ার্ডস মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে নির্দেশ করেছিলেন টুয়ার্ডস দ্য ক্যান্ট শোর। দেখো ক্যান্টের তীর, তারা ক্যান্টের তীর দেখাচ্ছিলেন। ওকে, হ্যাঁ, নৌ নায়ক বা নৌ অধিনায়ক, ঠিক আছে। ওকে, সো খেয়াল করে দেখো দে আর অল তারা সবাই পয়েন্টিং টুয়ার্ডস, তারা নির্দিষ্টভাবে নির্দেশ করেছিলেন দ্য ক্যান্ট শোর, যে তারা ক্যান্টের তীরটাকে দেখাচ্ছিলেন বা নির্দেশ করছিলেন। অ্যাজ আই লুকড আপ, যখনই আমি তাকিয়েছিলাম, ঠিক আছে। অ্যাজ আই লুকড আপ এইটাও আমাদের গ্রুপ ভার্ব বা ভার্বাল ফ্রেজ। কি বলেছে? অ্যাজ আই লুকড আপ, যখন আমি তাকিয়েছিলাম। অ্যাজ আই লুকড আপ, আবার বলছি লুক আপ, লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছু তদন্ত করা, হ্যাঁ, লুক অ্যাট কোনো দিকে তাকানো, লুক আপ কোনো কিছুর খেয়াল করে দেখো, লুক আপ কোনো কিছু দৃষ্টিগোচর হওয়া। অ্যাজ আই লুকড আপ, যখন আমি দৃষ্টিগোচর করেছিলাম বা আমি তাকাচ্ছিলাম, আই কুড সি ফ্ল্যাশ মোবাইলের, এই যে দেখো আমি যদি দেখাই তোমাদেরকে, এই যে আমি জানি না দেখতে পাচ্ছি না, দেখা যাবে না, এই যে ফ্ল্যাশেস, ঝলক, আলোর ঝলক। এই ফ্ল্যাশেস মানে হচ্ছে আলোর ঝলক, যে আমি যখন তাকালাম তখন আমি আলোর ঝলক দেখতে পেলাম, ঠিক আছে, আলোর ঝলক দেখতে পেলাম। ওই যে তারা পয়েন্ট করে দিল, ওই যে দেখো 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 দেখো, তখন আমি দেখলাম যে আলোর ঝলকানি। আই রিয়েলাইজড, আমি অনুধাবন করেছিলাম, আমি উপলব্ধি করেছিলাম। আই রিয়েলাইজড উপলব্ধি করেছিলাম, আমি উপলব্ধি করেছিলাম। আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি ছিলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ। এ ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ক্লোজ হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি খুবই নিকটে ছিলাম টু দ্য শোর, আমি ওই শোর মানে হচ্ছে কি তীর, যে আমি এই ক্যান্ট শোর, ঠিক আছে, ক্যান্ট শোর আমি যখন তাকালাম বা আমি উপরে যখন তাকালাম তখন আমি দেখতে পেলাম আলোর ঝলকানি বা ফ্ল্যাশেস। সো এইটা যখন দেখলাম, আই রিয়েলাইজড মানে উপলব্ধি করেছিলাম, আই সাবজেক্ট, এখানে রিয়েলাইজড হচ্ছে ভার্ব। আই রিয়েলাইজড আমি উপলব্ধি করেছিলাম দ্যাট, এখানে দ্যাটটা উজ্জ্বল আছে, দ্যাট আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর, আমি ক্লোজ টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখবা নিকটে বুঝালে ক্লোজের সাথে টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লোজ টু। আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর, আমি খুব নিকটে ছিলাম এই তীরের, আমি তীরের খুব নিকটে ছিলাম, আমি তীরের কি খুব নিকটে ছিলাম। সো সবাই আশা করি বুঝতে পেরেছো, আই থিঙ্ক সবাই বুঝছো। এবার আসো, আই আস্কড, আমি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট দ্য টাইম ওয়াজ। খেয়াল করে দেখো এখানে তোমাদের একটা টপিক আছে ইংরেজিতে, এমবেডেড কোয়েশ্চেন। জানি না এমবেডেড কোয়েশ্চেন সবাই পড়েছো কিনা। এমবেডেড কোয়েশ্চেন একটা টপিক আছে, এই টপিক অনুসারে অনেকে বলো ভাই আই আস্কড, এটা তো প্রশ্ন করেছি, তাহলে হোয়াটের পরে আমাদের আগে অক্সিলিয়ারি ভার্ব হওয়ার কথা না, হোয়াট ওয়াজ দ্য টাইম কেমন ছিল না, মনে রাখবা এটা যদিও একটা টপিক, আলাদা টপিক, তোমরা খেয়াল করে দেখো। আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ, মনে রাখবা যখন এই হোয়াট, হোয়েন, হুইচ এদের আগে যখন সাবজেক্ট ভার্ব থাকবে তখন এরপরে দ্য টাইম সাবজেক্ট প্লাস ভার্ব বসে, মানে আগে ভার্ব বসে না, মানে এটা প্রশ্ন অনুসারে লিখবা না যে আই আস্কড আমি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট দ্য টাইম ওয়াজ যে সময় কত ছিল, হোয়াট দ্য টাইম ওয়াজ, এখানে হোয়াটের পরে সাবজেক্ট, এরপর ভার্ব বসাতে হবে। তো এটাই লেখা আছে, আই আস্কড আমি প্রশ্ন করেছিলাম, হোয়াট দ্য টাইম ওয়াজ যে সময় কত ছিল, অ্যান্ড হাউ ফার এবং কত দূর,
এবং কত দূর, আই হ্যাড স্টিল টু গো। খেয়াল করে দেখো। সো আমি তখন কি করলাম, দেখো যে আমি জিজ্ঞেস করলাম হাউ ফার আই হ্যাড স্টিল টু গো। আই হ্যাড টু গো মানে এটা ছিল এরকম, আই হ্যাড টু গো, কারণ হ্যাড টু হচ্ছে মডাল ভার্ব, গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। আই হ্যাড টু গো, মনে রাখবা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বাধ্যবাধকতা বুঝাতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসে। হ্যাভ টু, হ্যাজ টু বসে প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে বসে কি হ্যাড টু। সো যেহেতু উনি নিজের ঘটনাগুলো লিখছিলেন বা বর্ণনা করেছিলেন, তার মানে পাস্ট টেন্সে লিখেছে আই হ্যাড টু গো। আর স্টিল এখানে অ্যাডভার্ব, এই হ্যাড টুর মাঝখানে স্টিল হচ্ছে কি অ্যাডভার্ব। এখানে বলেছে তিনি, খেয়াল করে দেখো উনি কি বলেছেন, উনি এটা বলেছিলেন যে আর কত দূর আমাকে যেতে হবে, ঠিক আছে, আমাকে কতটা পথ আমাকে যেতে হবে। তাইলে এই যে এখানে দেখো স্টিল মানে এখনো, স্টিল মানে কি এখনো, আই হ্যাড টু গো মানে হলো আমাকে যেতে হবে, আর এখানে হলো আই হ্যাড স্টিল টু গো মানে আমার এখনো যেতে হবে, এখনো যেতে হবে, আই হ্যাড স্টিল টু গো। যে এখানে বলছে টাইম কত, হোয়াট দ্য টাইম ওয়াজ, সময় কি ছিল, এবং হাউ ফার কত দূর বা কত পথ, এখানে কত দূর বলতে পারো, ফার মানে কি রাস্তা বা দূর, ঠিক আছে, রাস্তা বা দূর। হাউ ফার আই হ্যাড স্টিল টু গো, আমার কত দূর যেতে হবে এখনো। দে টোল্ড মি, তারা আমাকে বলেছিল, দে সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। দে টোল্ড মি দ্যাট, তারা আমাকে বলেছিল, ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, খুব মজার বিষয়, আমরা বলি না শরীরের শেষ শক্তি দিয়ে চেষ্টা করো, তোমাদের সবাইকে বলি এ ভাইয়া পুরা ভালো কিছু করতে হলে, ভালো রেজাল্ট করতে হলে শক্ত হাতে তোমাকে কি করতে হবে, শেষ পর্যন্ত লড়ে যেতে হবে। তুমি যদি ভালো কিছু করে তুমি সফল হতে চাও, তোমার শেষ শক্তি দিয়ে, শেষ এনার্জিটুকু দিয়ে, সর্বোচ্চ শক্তি দিয়ে তুমি চেষ্টা করো, এটাই হচ্ছে আমাদের কথা, তাই না? তো এটাই বলেছে যে দে টোল্ড মি, দে টোল্ড মি, এখানে এখানে দেখো ডিরেক্ট অবজেক্ট, দে টোল্ড মি, টোল্ড হচ্ছে ভার্ব এবং মি হচ্ছে অবজেক্ট, এবং এটাকে ডিরেক্ট অবজেক্ট বলি কারণ সরাসরি অবজেক্ট আছে। দে টোল্ড মি, তারা আমাকে বলেছিল দ্যাট, যে ইফ আই পুট, যদি আমি রাখি, মনে রাখবা এই পুট কিন্তু পাস্ট টেন্সে, খেয়াল করে দেখো, দে টোল্ড মি ইফ আই পুট, পুট পুট পুট, যদি আমি রাখি দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, এই ফ্রেজটার অর্থ হচ্ছে যে শক্তির সর্বোচ্চটুকু দিয়ে, সর্বোচ্চ পরিমাণ, আউন্স মানে হচ্ছে কি পরিমাণ, তার মানে কি বোঝাচ্ছে, দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, শক্তির শেষ পরিমাণ মানে সবটুকু পরিমাণ, এটা একটা ফ্রেজ, দ্য লাস্ট আউন্স অফ এনার্জি। তাহলে আজ এখানে যদি আমি আলাদা আলাদা ভেঙে ভেঙে বলি, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, অফ, নাউন, তার মানে শক্তির সবটুকু পরিমাণ বা শেষটুকু পরিমাণ, ঠিক আছে, এইটা। তার মানে খেয়াল করে দেখো, আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, আমি যদি আই পুট, যে ইফ আই পুট, যদি আমি রাখি দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, যে শরীরের শেষ শক্তি বা সবটুকু শক্তি, ইনটু মাই সুইমিং, এই সাঁতারে, ইনটু মাই সুইমিং, আমার এই সাঁতারে, সুইমিং জিরার নাউন হিসেবে বসেছে, ইনটু মাই সুইমিং, আমার এই সাঁতারে, আই উড সেট, আমি স্থাপন করতে পারবো বা আমি স্থাপন করব, আই উড সেট, এখানে আই উড, উডের পরে ভার্বের বিশ্রম, তাহলে আমি উড সেট, আমি স্থাপন করতে পারবো আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড। দেখো নিউ ওয়ার্ল্ড রেকর্ড, একটা নতুন বিশ্ব রেকর্ড, তার মানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, তার মানে ওয়ার্ল্ড রেকর্ড, অ্যাডজেক্টিভ এখানে কি হিসেবে কাজ করবে, ওয়ার্ল্ড, আবার রেকর্ড কি নাউন। ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, ওই যে ইংলিশ চ্যানেল আমি বলছিলাম না, ফ্রান্স ইংল্যান্ড, ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ফ্রান্স টু ইংল্যান্ড, ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতার বোঝাচ্ছে। তাহলে ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, তার মানে আই উড সেট, আমি কি করতাম, আমি একটা স্থাপন করতে পারতাম আ ওয়ার্ল্ড রেকর্ড বা আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, একটা নতুন বিশ্ব রেকর্ড। তারপরে দেখো যখন এই কথাটা শুনলাম, দিস ইলেকট্রিফাইড মি, এটা শক্তি সঞ্চারণ করলো, শক্তি সঞ্চারণ করা, ইলেকট্রিফাইড, ইলেকট্রিফাই, শক্তি সঞ্চারণ করা, শরীরে শক্তি আনা, জোশ আনা, আমরা বলি এই শরীরে জোশ আইসা পড়ছে, শরীরে কি আইসা পড়ছে, জোশ আইসা পড়ছে। তাহলে দিস ইলেকট্রিফাইড মি, এটা শক্তি সঞ্চারণ করলো আমাকে, শক্তি সঞ্চারণ মানে মোটিভেটেড করলো আর কি, ঠিক আছে, এটা শক্তি সঞ্চারণ করলো আমাকে, এটা কি করলো, শক্তি সঞ্চারণ, ইলেকট্রিফাই, শক্তি সঞ্চারণ করা, এটা আমাকে শক্তি সঞ্চারণ করলো, ঠিক আছে। এরপর দেখো, দ্য গোল ফর হুইচ, দ্য গোল লক্ষ্য, দ্য গোল লক্ষ্যটি, ফর হুইচ যেটার জন্য, যেটার জন্য, ফর হুইচ যেটার জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং,
এই যে আই হ্যাড বিন, কোনো কাজ অতীত থেকে শুরু করে এখনো চলেছে এরকম বুঝালে হ্যাড বিন স্ট্রাইভিং মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যে আই হ্যাড বিন স্ট্রাইভিং না সরি স্ট্রাইভিং, খেয়াল করে দেখো স্ট্রাইভ মানে চেষ্টা চালানো, ঠিক আছে, স্ট্রাইভ মানে হচ্ছে কি চেষ্টা চালানো। তো এখানে দেখো আই হ্যাড বিন স্ট্রাইভিং, আমি চেষ্টা চালিয়েছিলাম। এখানে কি বলা আছে, আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর হুইচ আই হ্যাড বিন স্ট্রাইভিং, যেটার জন্য আমি চেষ্টা চালিয়েছিলাম, ঠিক আছে, কোনো চেষ্টা আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত হচ্ছে, এরকম বুঝালে স্ট্রাইভ হয়, এরকম বুঝালে কি হয়, স্ট্রাইভ হয়। ওকে, ওকে, যে এমন একটা গোল বা লক্ষ্য যেটার জন্য আমি চেষ্টা করে গেছিলাম ফর দ্য ফার্স্ট 4 years, যেটার জন্য আমি অতীতের, দ্য পাস্ট মানে কি অতীত, দ্য ফার্স্ট অতীতের 4 years, বিগত বা অতীতের 4টি বছর, এই যে ওয়ার্ল্ড রেকর্ড, এই ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য আমি চেষ্টা চালিয়ে গেছিলাম 4 বছরে। কুড বি মাইন, আমরা বলি না ইউ আর কুড বি মাইন, না এখানে এরকম না, ইউ কুড বি মাইন তার মানে হচ্ছে তুমি আমার হতে পারো বা তুমি আমার হতে, ঠিক আছে। তার মানে বলেছে যে আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য ফার্স্ট 4 years, আমি বিগত 4টি বছর চেষ্টা চালিয়ে গিয়েছিলাম, কুড বি হতে যাচ্ছে, মাইন আমার, ঠিক আছে। মাইন মানে কি, মাই প্লাস নাউন মানে আমার রেকর্ড, মাইন মানে কি আমার রেকর্ড হতে যাচ্ছে, ঠিক আছে। দ্য গোল যে লক্ষ্যটির, ফর হুইচ যেটার জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং, মনে রাখবা কোনো কাজ অতীত থেকে শুরু করে এখনো চলছিল, কারণ সে দেখো তিনি 4 বছর আগে শুরু করেছিলেন, চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এরকম বুঝাতে কি হয়, তেমন অতীতে কোনো কাজ শুরু করে এখনো চলছিল। তো এখানে বলছে আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য ফার্স্ট 4 years, যে আমি বিগত 4টি বছর চালিয়ে গিয়েছিলাম, কুড বি মাইন আমার হতে চলছে, আমার হতে যাচ্ছে। উড বি, কুড বি, তোমরা অনেকে বলো না সে আমার উড বি ওয়াইফ, হ্যাঁ, তো এখানে যে জিনিসটা যে এটা আমার হতে চলছে। দ্য এম লক্ষ্য, দ্য এম লক্ষ্য, হুইচ রিলেটিভ প্রোনাউন, এ গোডেড, এটা হচ্ছে ভার্ব, কারণ আমরা জানি রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট বসে, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ বা নাউন যেটাই বলো। এই যে এখানে হুইসের আগে দ্য এম, এটা হচ্ছে নাউন বা পূর্বপদ। দ্য এম এখানে বলেছে কি দেখো, দ্য এম যে লক্ষ্য, হুইচ গোডেড মি, গোডেড মানে হচ্ছে তাড়িত করা, তাড়না করা, তাড়না করা, তাড়না করছিল বা তাড়িত করছিল, তাড়না করেছিল অথবা তাড়িত করছিল, তাড়িত করছিল, ঠিক আছে, যেটা আমাকে তাড়িত করছিল বা তাড়না দিয়েছিল মি আমাকে, টু সুইম সাঁতার কাটতে, দ্য ইংলিশ চ্যানেল 6 times, এই যে এই রেকর্ডের জন্য আমি 6 বার আমাকে কি করেছিল, তাড়িত করেছিল, আমাকে তাড়না দিয়েছিল, টু সুইম সাঁতার কাটতে, দ্য ইংলিশ চ্যানেল, ঠিক আছে, বা চ্যানেল। ইস টাইম প্রত্যেকটা সময়, প্রত্যেকটা বার, ইস টাইম প্রত্যেকটা বার বা প্রত্যেকটা সময়, রিস্কিং ঝুঁকি নেওয়া, ঝুঁকি নেওয়া, ঝুঁকি নিয়ে, ঠিক আছে, রিস্কিং মাই লাইফ, খেয়াল করে দেখো এখানে কি বলেছে, রিস্কিং মাই লাইফ, যে প্রত্যেকটা সময়, হ্যাঁ প্রত্যেকটা সময় আমি ঝুঁকি নিয়েছিলাম, ঠিক আছে। এখানে দেখো ঝুঁকি, মাই লাইফ রিস্কিং, ঝুঁকি নিচ্ছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল মানে এটা অবস্থা বোঝাচ্ছে, মাই লাইফ জীবনে ঝুঁকি নেওয়ার, তাহলে রিস্কিং মাই লাইফ নাউনকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল, রিস্কিং মাই লাইফ যে আমার জীবনকে ঝুঁকি নিয়েছিলাম, অ্যান্ড রেপুটেশন সুনাম, সুনামের ঝুঁকি নিয়েছিলাম, শুধু জীবন না সুনামের কি নিয়েছিলাম, হ্যাঁ ঝুঁকি নিয়েছিলাম। ওয়াজ সো ক্লোজ, ওয়াজ লিঙ্কিং ভার্ব, সো হচ্ছে অ্যাডভার্ব, ক্লোজ হচ্ছে অ্যাডজেক্টিভ, যে ওয়াজ সো ক্লোজ যেটা খুব নিকট হতে যাচ্ছে, ইয়েট ইট কুড বি ফার, এখন আসো ইয়েট, তো এটা মনে মনে সে ভাবতেছিল তাই না, ইয়েট তবুও, হ্যাঁ ইট কুড বি ফার, ইট কুড বি ফার এটা হতে পারতো, কুড বি মানে কি হতে পারা, ফার মানে দূরে, এটা আরো দূরে হতে পারতো, ইট কুড বি ফার, আরো কথা আছে এই জন্য ডট ডট দিয়েছে, এই জন্য কি দিয়েছে ডট, এটা আরো দূরে হতে পারতো। সো এখানে ব্রজেন দাস তার যে জার্নিটা, তার জার্নিটা আলোচনা করছেন এবং কে কে ছিল এবং ওই সময়ের মুহূর্তটা মানে কেমন লেগেছিল সেটা তিনি প্রকাশ করেছেন। সো এখান থেকে দেখি তো আনসার করো তো ভাইয়ারা, সবাই আনসার করো, সবাই আনসার করো। বা স্ট্রাইভিং মানে কি, স্ট্রাইভিং মানে হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা, সংগ্রাম করা, ঠিক আছে, ওকে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি দেখলাম মোটামুটি সবাই হচ্ছে অ্যান্সার করেছো। আচ্ছা দেখো, ইন দ্য সেন্টেন্স আই ওয়াজ ফিলিং টায়ার্ড। সো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টিপ পজিশন, স্টিপ মানে শক্ত, অপোজিশন, স্টিপ স্টিপ মানে শক্ত বা কঠিন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অপোজিশন মানে হচ্ছে প্রতিপক্ষ। সো আমি তোমাদের যখন পড়েছিলাম তখন বলেছিলাম নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এবার দেখ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ব্রজেনদাস ওয়াজ স্ট্রাইভিং ফর, তিনি কেন প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন? স্ট্রাইভিং ফর সেটিং আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, সেটিং আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড। এরপর দেখো গোডেড, গোডেড মানে তাড়িত করেছিল। আমি তোমাদের বলছিলাম হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর আগে হচ্ছে অ্যান্টিসিডেন্ট বসে, এরপরে ভার্ব বসে। গোডেড মানে হচ্ছে কি তাড়িত করেছিল, যেটা তাড়িত করেছিল, তাড়না দিয়েছিল, তার মানে এটা হচ্ছে কি আমাদের ভার্ব। হুইচ গোডেড, যেটা তাড়না করেছিল বা তাড়িত করেছিল, গোডেড হচ্ছে কি ভার্ব। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেন লাস্ট, আজকের জন্য আমরা লাস্ট পড়ব ট্রেচারি অফ ওয়েদার। এখন তিনি ওই সময়ের ওয়েদার, হ্যাঁ, এটা কি করছেন, বর্ণনা করছেন। দেখো ট্রেচারি, ট্রেচারি মানে হচ্ছে বেইমানি, হ্যাঁ, চিটারি, চিটারি, ঠিক আছে, বেইমানি আর কি। তাহলে খেয়াল করো, ট্রেচারি অফ ওয়েদার মানে কি, যে বিশ্বাসঘাতকতা, অফ ওয়েদার আবহাওয়ার বিশ্বাসঘাতকতা, ট্রেচারি বিশ্বাসঘাতকতা। ট্রেচারি হচ্ছে নাউন, ঠিক আছে, ট্রেচারি অফ ওয়েদার, যে ওয়েদারের বিশ্বাসঘাতকতা। দ্য চ্যানেল, চ্যানেলটি উইথ ইটস কোল্ড বিটিং ওয়াটার, খেয়াল করে দেখো, কোল্ড বিটিং, বিট মানে কামড়ানো, ঠিক আছে, কোল্ড বিটিং ওয়াটার কি বুঝিয়েছে একটু খেয়াল করে দেখো। সো এখানে তিনি যে কথাটা বলেছেন একটু যদি মনোযোগ দাও, তিনি বলেছেন ইটস কোল্ড বিটিং ওয়াটার, কোল্ড মানে ঠান্ডা, বিটিং মানে কাঁপুনি ধরানো বা কামড়ানো, ওয়াটার মানে পানি, মানে হচ্ছে দেখবা যে শীতকালে কে কে গোসল করো সকালবেলা? সকালবেলা কারা কারা পুকুরে গোসল করো বলো তো? ওকে, খেয়াল করে দেখো যে দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বিটিং ওয়াটার, এখানে যে জিনিসটা বুঝিয়েছে উইথ ইটস, এটার, কোল্ড বিটিং ওয়াটার, এখানে যে জিনিসটা বুঝিয়েছে কোল্ড মানে ঠান্ডা, ঠান্ডা, আর বাইট মানে কি কামড়ানো, ঠিক আছে, বা এখানে কাঁপানো, দুইটা হয়েছে, ঠান্ডা কাঁপানো ওয়াটার মানে শীতে কাঁপানো। আমরা যেরকম দেখবা যে যারা সকাল সকাল গোসল করো সকালবেলা ইয়েতে, আবার শীতকালে তো এরকম আছো 5-6 দিন গোসল করো না, এরকম আছো, ঠিক আছে। তো ব্যাপারটা হলো যে যারা গোসল করে সকালবেলা দেখবা যে পানি ধরলে কাঁপায়, ঠিক আছে, মনে হয় যে পানি কামড়াইতেছে, পানি কি কামড়াইতেছে। সো খেয়াল করে দেখো এখানে কি বলেছে যে ঠান্ডা কামড়ানো পানি অথবা ঠান্ডা কাঁপানো পানি। দ্য ওয়ান্ডস বাতাস, বাতাস, খেয়াল করে দেখো ওয়ান্ডস, এখানে যে জিনিসটা আছে, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি বলা আছে দ্য ওয়ান্ডস বাতাস, এরপর বলছে দ্য ওয়েভস ঢেউ, ঠিক আছে, দ্য টাইড, খেয়াল করে দেখো জোয়ার, দ্য ওয়েভস ঢেউ, এগুলো তো পারো নাকি, বাতাস, দ্য ওয়ান্ডস, দ্য ওয়েভস ঢেউ অ্যান্ড দ্য টাইডস, টাইডস মানে কি জোয়ার বা স্রোত। তাহলে কি কি বলেছে? ইটস কোল্ড বিটিং ওয়াটার, কয়েকটা জিনিস বলেছে। প্রথম হলো ঠান্ডা কাঁপানো শীত বা পানি, ঠান্ডা কাঁপানো শীত না, ঠান্ডা কাঁপানো পানি। দ্য ওয়ান্ডস বাতাস, ঠিক আছে, দ্য ওয়েভস ঢেউ, এরপর বলছে দ্য টাইডস ডাজ নট মেক থিংস ইজি। দেখো কি বলেছে যে এইটা কি করে না, দেখো ডাজ নট মেক থিংস ইজি, যে এটা জিনিসটাকে সহজ করে না। কি কি সহজ করে না, তার মানে কি কি বাধা, খেয়াল করে দেখো যে আমরা একটু খেয়াল করি যে কি কি বাধা ছিল, যে ঠান্ডা কামড়ানো যে পানি, দ্বিতীয় কথা হলো যে দ্য ওয়াইন্ডস বাতাস, এরপর হচ্ছে দ্য ওয়েভস ঢেউ, এবং হচ্ছে যে জোয়ার, এই চারটা জিনিসের কথা বলেছে। পানি মানে ঠান্ডা পানি, তারপরে ওয়াইন্ডস বাতাস, ওয়েভস এবং টাইডস ডাজ নট মেক তৈরি করে না, থিংস জিনিসটাকে সহজ, ইজি মানে কি সহজ, তার মানে এই জিনিসটাকে তৈরি করে না সহজ। তাহলে ডাজেন্ট মেক হচ্ছে ভার্ব, ঠিক আছে, ডাজেন্ট মেক হচ্ছে কি ভার্ব, তারপর থিংস হচ্ছে নাউন, আর ইজি হচ্ছে কি সহজ, এই যে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা খুব সহজ করে না, ঠিক আছে। এরপর বলেছে দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, অপ্রত্যাশিত, আনপ্রেডিক্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত, দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, যে অপ্রত্যাশিত আবহাওয়া, চেঞ্জেস, চেঞ্জেস মানে পরিবর্তন,
খেয়াল করে দেখো পরিবর্তন করে। তাহলে এখানে দেখো কি বলেছে, দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, যে অনিশ্চিত বা অপ্রত্যাশিত যে আবহাওয়া পরিবর্তন হয়, মানে চেঞ্জেস, এটা ভার্ব। ফর দ্য, খেয়াল করে পরিবর্তন হওয়া, এটা হচ্ছে ভার্ব। ফর দ্য ওটস, দ্য ওটস মনে রাখবা, আমরা পড়েছি যে এইখানে যখন কিছু মানে কম্পারেটিভ বুঝায় এবং কম্পারেটিভ ক্ষেত্রে একবারে সর্বোচ্চ পরিমাণ কম বা কম্পেয়ার করে, সেক্ষেত্রে দ্য প্লাস কম্পারেটিভ হয়। তাহলে বলছে ফর দ্য ওটস, ওটস মানে হচ্ছে একেবারেই কম। তাহলে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে ফর দ্য ওনস, ঠিক আছে, খারাপের দিকে, ওয়ান্স একদা, আর সুইমিং জাম্পস ইন, সরি এই সুইমার জাম্পস ইন। খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা বলেছে দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, মানে তুমি নিজেও বুঝতে পারবে না যখন সাঁতার কাটা শুরু হবে এই ওয়েদারটা কেমন হবে বা নিশ্চিত কেমন হবে এটা না জানা, মানে অনিশ্চিত বা অপ্রত্যাশিত বুঝায়। তাহলে দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, অপ্রত্যাশিত যে আবহাওয়া, চেঞ্জেস এটা পরিবর্তন হয়, ফর দ্য ওটস এটা খারাপের দিকে, ওটস মানে কি খারাপ, খারাপের দিকে হয়, ওনস একবার, যেটা এই সুইমার জাম্পস ইন, তার মানে যখন, খেয়াল করে দেখো, যখন একজন সাঁতারু পানিতে ঝাঁপ দেয় তখন এটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ইট হ্যাজ নেভার, এটা কখনোই না, টু মাই নলেজ, খেয়াল করে দেখো এখানে কি বলেছে, এখানে আমি তোমাদের সবাইকে একটু বলবো, হ্যাঁ বুঝার চেষ্টা করো। ইট হ্যাজ নেভার, এটা হয়েছে, এটা কখনোই হয় না এরকম, টু মাই নলেজ আমার জ্ঞানে, চেঞ্জড পরিবর্তিত হয়েছে। দেখো ইট হ্যাজ নেভার, এটা কখনই হয় না, টু মাই নলেজ আমার জ্ঞানে, চেঞ্জড ফর, দেখো কোনো কিছুর জন্য পরিবর্তন হওয়া, চেঞ্জড ফর, এখানে চেঞ্জড, এখানে কিন্তু পার্টিসিপল, এটা কিন্তু ভার্ব না, চেঞ্জড ফর, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল, চেঞ্জড ফর পরিবর্তন হয়েছিল দ্য বেটার। তো এখানে তোমরা ডাবল কম্পারেটিভ পড়েছো তাই না, দ্য বেটার, দ্য ওটস, তাহলে চেঞ্জ ফর দ্য বেটার ভালোর জন্য, ফর এনি ওয়ান ইয়েট। তার মানে সাঁতারুরা যখন পানিতে নামে এটা অপ্রত্যাশিত, এটা ভালো না খারাপ এটা কেউ জানে না, কিন্তু কথা হলো এটা তিনি বলেছেন আই হ্যাজ নেভার টু নো মাই নলেজ, মানে আমার জ্ঞানে বা আমি যতটুকু জানি, আমরা বলি না আমার অভিজ্ঞতায় আমার জ্ঞানের ভাণ্ডারে যতটুকু জানি, চেঞ্জ ফর দ্য বেটার, এটা কখনো ভালো হয় না। যে একজন সাঁতারু নামছে তখন স্রোত তার অনুকূলে, ঢেউ তার অনুকূলে, বাতাস নাই, তারপর হচ্ছে পানি গরম ঠান্ডা না, এরকম হয় না। ইনি এটাই বলেছেন চেঞ্জ ফর দ্য বেটার, এটা আসলে ভালোর দিকে পরিবর্তন হয়েছে, এটা আমি কখনো শুনি নাই বা আমার নলেজে নাই, ফর এনি ওয়ান ইয়েট এখনো পর্যন্ত, যে কারো জন্য এখনো পর্যন্ত, যে সাঁতার কাটতে গেলে যে তোমার ধরো এখানে কোল্ড বাইটিং ওয়াটার, এটা কোল্ড না এটা নর্মাল আছে, এইটুকুম হয় নাই কখনো। দ্য ওয়াইন্ডস, এই বাতাস কখনো কম বা বাতাস নাই এরকম কখনো হয় না। দ্য ওয়েভস, ঢেউ নাই এরকম কখনো হয় না। আবার দেখো দ্য টাইডস, জোয়ান নাই এরকম কোনো হয় না। তার মানে প্রতিকূল অবস্থা থাকেই, ঠিক আছে। বা চেঞ্জ ফর মানে হচ্ছে পরিবর্তন হওয়া, ফর দ্য বেটার কোনো কিছুর জন্য পরিবর্তন হওয়া বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে বলেছে চেঞ্জ ফর দ্য বেটার ফর এনি ওয়ান, কারো জন্যেই, মানে এটা পরিবর্তন ভালোর দিকে, ভালোর দিকে পরিবর্তন হয়েছে, এটা কখনো শুনি নাই, এটা কখনো কি শুনি নাই। অ্যাপার্ট ফ্রম এছাড়াও, অ্যাপার্ট ফ্রম ফ্রেজ, হ্যাঁ প্রিপোজিশন, অ্যাপার্ট ফ্রম এছাড়াও, স্ট্যামিনা, এই যে স্ট্যামিনা, এখানে খেয়াল করে দেখো অ্যাপার্ট ফ্রম আমরা যে জিনিসটা পাচ্ছি, অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এই ছাড়াও বোঝায়। স্ট্যামিনা মানে হচ্ছে সহ্য ক্ষমতা, সহ্য ক্ষমতা, সহ্য ক্ষমতা, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা পাচ্ছ স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, তার মানে অ্যাপার্ট ফ্রম এছাড়াও স্ট্যামিনা সহ্য ক্ষমতা অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মানে অনুশীলন বা চর্চা, কিসের চর্চা, অফ লং ডিস্টেন্স সুইমিং। খেয়াল করে দেখো লং ডিস্টেন্স দীর্ঘ, খেয়াল করে দেখো লং মানে দীর্ঘ, ডিস্টেন্স মানে দূরত্ব, সুইমিং মানে সাঁতার। তার মানে এখানে বলেছে দীর্ঘ যে দূরত্বের সাঁতার, এখানে বলেছে সহ্য ক্ষমতা ও দীর্ঘ দূরের সাঁতার চর্চার পাশাপাশি, অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে ছাড়াও বা পাশাপাশি, অ্যাপার্ট ফ্রম লিখে রাখো, ছাড়াও, অ্যাপার্ট ফ্রম প্রিপোজিশনাল ফ্রেজ, এটা ছাড়াও বা পাশাপাশি বুঝাতে, পাশাপাশি বুঝাতে আমাদের অ্যাপার্ট ফ্রম ব্যবহার করা হয়। তো কি বলেছে পাশাপাশি, অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, মানে সহ্য ক্ষমতা ও দূরত্ব বা হচ্ছে দীর্ঘ দূরত্বের যে সাঁতারের যে চর্চা, এটা ছাড়াও ওয়ান মাস্ট হ্যাভ, একজনের অবশ্যই দরকার, হ্যাঁ অবশ্যই, মাস্ট মানে অবশ্যই, হ্যাভ থাকে, দ্য গ্রিট, গ্রিট হোয়াট ইজ, এটা গিফট না কিন্তু গ্রিট, মনে রাখবা। আমরা সবাই বলি না গার্ডস থাকতে হবে, বলি না,
এখানে গ্রিট মানে হচ্ছে সাহস, সাহস। অনেকে কারেজ মানে হচ্ছে সাহস, জানো, করাজ, COU আর এই যে কারেজ এটা হচ্ছে সাহস, কিন্তু ভাইয়া গ্রিট অর্থ সাহস। ডিটারমিনেশন মানে হচ্ছে দৃঢ় সংকল্প, ডিটারমিনেশন মানে হচ্ছে কি সংকল্প বা দৃঢ় সংকল্প, এটা নাউন। গ্রিটও কি নাউন, গ্রিট হচ্ছে সাহস, এটা নাউন। ডিটারমিনেশন দৃঢ় সংকল্প, এটাও নাউন। অ্যান্ড কারেজ টু সাবডিউ। এখন অনেক বলো ভাইয়া কারেজ এটা তো সাহস, তাহলে এই সাহসটাকে কি বুঝিয়েছে? এখানে যে জিনিসটা মনে রাখবা ভাইয়া, এইখানে তোমাকে বুঝাইতে হবে যে এইখানে সাহসিকতাকে বুঝিয়েছে, সাহস, সাহসিকতা। এখানে যে মনোবল, এখানে গ্রিট মনোবল বলতে পারো বা সাহস বলতে পারো। আর কারেজ, কারেজ মানে হচ্ছে কি সাহসিকতা। টু সাবডিউ দ্য চ্যানেল, সাবডিউ অর্থে জয় করা, সাবডিউ, সাবডিউ বা সাবডিউ। তো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি খেয়াল করে দেখো, এখানে টু সাবডিউ হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ আছে, সাবডিউ হচ্ছে পরাজিত করা, মানে পরাজিত করে কোনো কিছু অর্জন করা। টু সাবডিউ পরাজিত করা বা জয়ী হওয়া। তাহলে খেয়াল করে দেখো যে অ্যাপার্ট ফ্রম, এই যে অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা সহ্য ক্ষমতা ছাড়াও, এবং প্র্যাকটিস চর্চা অনুশীলন অফ লং ডিস্টেন্স সুইমিং, যে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার চর্চা ছাড়াও অথবা সহ্য ক্ষমতা ছাড়াও, ওয়ান মাস্ট হ্যাভ একজনের দরকার, কি দরকার? দ্য গ্রিট, গ্রিট এটা হচ্ছে সাহস, মানে ও মানে অনেক বেশি সাহস। দেখবে না যাদের মানে কলজা বড়, কলজা বড়, আমরা বলি না এই বেটার তো পুরাটাই তো কলজা, আমরা বলি না পুরো দেহটাই তো তার কলজা, এটা হচ্ছে গ্রিট, মানে সাহসের উপর স্তর আর কি, ঠিক আছে? অসীম সাহস, এটাকে বোঝায় কি অসীম সাহস। ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্প, কারেজ মানে সাহসিকতা। টু সাবডিউ, সাবডিউ মানে কি পরাজিত করতে, দ্য চ্যানেল। তাহলে এখানে দেখো ওয়ান মাস্ট হ্যাভ এটা হচ্ছে মডেল ভার্বের পরে বেস ফ্রম, দ্য গ্রিট এটা হচ্ছে নাউন, তারপরে নাউন বসছে, ডিটারমিনেশন হচ্ছে কি নাউন, অ্যান্ড কারেজ সাহসিকতা হচ্ছে কি নাউন, টু সাবডিউ হচ্ছে কি ইনফিনিটিভ, দ্য চ্যানেল। তার মানে চ্যানেল পরাজিত করতে কি লাগবে? গ্রিট লাগবে, অসীম সাহস লাগবে, ডিটারমিনেশন দৃঢ় সংকল্প লাগবে, এবং কি লাগবে ভাইয়া? কারেজ সাহসিকতা লাগবে। এবার ওয়েদার অ্যান্ড ইল লাক, দুইটা জিনিসের কথা বলছে। একটা হচ্ছে ওয়েদার আবহাওয়া, দেখো আবহাওয়া অ্যান্ড ইল লাক দুর্ভাগ্য, আমরা বলি না আমার লাকটা খারাপ, ইল লাক, ইল লাক মানে হচ্ছে দুর্ভাগ্য, ইল লাক অর্থ কি দুর্ভাগ্য। তো দুর্ভাগ্য হ্যাভ কনস্পায়ার্ড, এই যে কনস্পায়ার্ড মানে হচ্ছে ষড়যন্ত্র করা, ষড়যন্ত্র। এই তোমরা কনফারেন্সি করো, এই তুমি আমার কনস্পাইরেন্সি করো, আমার নিয়ে ষড়যন্ত্র করো, ঠিক আছে? তাহলে এখানে এই জিনিসটা দেখো কি বলেছে, যে দুইটা জিনিসের কথা বলেছে, ওয়েদার আবহাওয়া, অ্যান্ড ইল লাক দুর্ভাগ্য, ইল লাক মানে হচ্ছে কি দুর্ভাগ্য, আর ওয়েদার মানে কি আবহাওয়া, দুইটাই সাবজেক্ট। হ্যাভ কনস্পায়ার্ড এটা হচ্ছে ভার্ব, হ্যাভ কনস্পায়ার্ড যেটা ষড়যন্ত্র করেছে, অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস, হ্যান্ডস মেনি এ টাইম, এবং তারা ষড়যন্ত্র করছে হাতে হাত মিলিয়ে। কারা কারা বলো? ওয়েদার এবং ইল লাক, তারা হাতে হাত মিলিয়ে, জয়েন্ট হ্যান্ডস মানে কি হাতে হাত মিলিয়ে, আমরা বলি না চলো হাতে হাত রেখে, জয়েন্ট হ্যান্ডস, ঠিক আছে, হাতে হাত রেখে, মেনি এ টাইম অনেকবার, মেনি এ টাইম অর্থ কি অনেকবার, টু ডিফিট পরাজিত করতে, চ্যানেল সুইমার্স। তার মানে টু ডিফিট মানে পরাজিত করতে, চ্যানেল সুইমার যারা চ্যানেল পাড়ি দেয় বা যারা চ্যানেল সাঁতারু, তাদেরকে এই দুইটা জিনিস, একটা হচ্ছে ওয়েদার এবং হচ্ছে কি ইল লাক, এরা কি করেছে? ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করেছে, কোনো একটা কাজ ঘটছে, মানে এখনো রেশ আছে, এরকম বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে হ্যাভ কনস্পায়ার্ড এটা ষড়যন্ত্র করছে, অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস তারা একত্রিত হয়েছে বা তারা হাতে হাত রেখে একত্রিত হয়েছে, মেনি এ টাইম অনেকবার, টু ডিফিট পরাজিত করতে, চ্যানেল সুইমার্স। তার মানে যারা চ্যানেল পাড়ি দেয় এদের সবচেয়ে বড় বাধা হলো ওয়েদার এবং হচ্ছে ইল লাক। দে হ্যাড ডিফিটেড মি, দে হ্যাড ডিফিটেড মি, দে বলতে কাকে বুঝিয়েছে ভাইয়া? এই যে এখানে দে হ্যাড কই, এই যে দে হ্যাড, দে হ্যাড ডিফিটেড মি, দেখো তারা, তারা বলতে কাকে বোঝাচ্ছে? ওয়েদার এবং ইল লাককে, যে আবহাওয়া এবং যে মানে দুর্ভাগ্য, এটা হ্যাড ডিফিটেড আমাকে পরাজিত করেছে। খেয়াল করে দেখো হ্যাড ডিফিটেড, তার মানে এখানে বলেছে ওয়েদার, দে হ্যাড ডিফিটেড, দে দ্বারা কাকে বুঝিয়েছে বলো? এটা প্রোনাউন রেফারেন্সের কোয়েশ্চেন, তোমরা জানো দে দ্বারা কাকে বোঝাচ্ছে? প্রোনাউন রেফারেন্স, তোমাদের ইন্টারমিডিয়েট, ও তোমাদের অনেকের ইন্টারমিডিয়েট, দেখো এখানে কি বলা আছে? প্রোনাউন রেফারেন্সে দে দ্বারা কাকে বোঝাচ্ছে? দে দ্বারা কাকে বোঝাচ্ছে? দে দ্বারা বোঝাচ্ছে ইল লাক এবং কি ওয়েদারকে বুঝিয়েছে। দে হ্যাড ডিফিটেড তারা পরাজিত করেছিল, তারা পরাজিত করেছিল মি আমাকে, হ্যাঁ দে হ্যাড ডিফিটেড হচ্ছে ভার্ব, মি হচ্ছে আমাকে, নো লেস দেন 5 টাইমস,
5 বারের কম না, ঠিক আছে। লেস মানে হচ্ছে কম, নো লেস দেন 5 টাইমস, তারা আমাকে কমপক্ষে, নো লেস দেন অর্থ কি, নো লেস দেন অর্থ হচ্ছে কমপক্ষে, কমপক্ষে মনে রাখবা, কমপক্ষে বুঝাতে নো লেস দেন হয় এবং নো ফিউয়ার দেন হয়। এটা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে আসছিল, নো ফিউয়ার দেন, নো লেস দেন, মনে রাখবা কমপক্ষে বুঝাতে নো লেস দেন অথবা নো ফিউয়ার দেন। তোমরা যখন নাউন ডিটারমিনারের প্রশ্ন সলভ করতে যাবা, এটা হচ্ছে ডিটারমিনারের প্রশ্ন, নো লেস দেন অথবা নো ফিউয়ার দেন, এর অর্থ হচ্ছে কি কমপক্ষে। সো ব্রজেন দাস গল্পে বা ব্রজেন দাসের যেই লেসনে এটা কিন্তু ডিটারমিনারের ব্যবহার আছে, মনে রাখবা 10 বার, 15 বার, বা কমপক্ষে 10 বার, কমপক্ষে 15 বার, কমপক্ষে 21 বার, এরকম যদি বলতে চাও তখন তুমি বলবা হচ্ছে কি নো লেস দেন অথবা নো ফিউয়ার দেন। তাহলে এখানে দেখো নো লেস দেন মানে হচ্ছে কমপক্ষে বোঝায়, তার মানে কমপক্ষে, কমপক্ষে 5 বার আমাকে পরাজিত করেছিল, আমাকে 5 বার পরাজিত করেছিল। সো এখানে কিন্তু ব্রজেন দাসের কথাগুলো বলছে, এই জন্য আমাদের কাছে এগুলা মনে হতে পারে এরকম। সো সবাই একটু অ্যান্সার করো, ওকে, সবাই অ্যান্সার করো। সবাই একটু দ্রুত আনসার করে ফেলো। ইয়েস, থ্যাংক ইউ। সো আমি দেখলাম মোটামুটি সবাই অ্যান্সার করে ফেলছো। ইন দ্য লাইন দ্য চ্যানেল ইট ইজ কোল্ড ভিটিং ওয়াটার। সো কোল্ড ভিটিং ওয়াটার, ওয়াটার হচ্ছে কি নাউন, তাহলে নাউনের আগে কে বসবে, অ্যাডজেক্টিভ বসবে, তাহলে ওয়াটার হচ্ছে কি নাউন, নাউনের আগে কে বসবে, অ্যাডজেক্টিভ বসবে, তাহলে ভিটিং অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। এরপর দেখো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য মেইন অবস্টাকল ফর চ্যানেল সুইমার্স, মেইন অবস্টাকল প্রধান, লেক অফ স্ট্যামিনা, তারপরে রিকগনিশন, ইনসাফিসিয়েন্ট প্র্যাকটিস, কি হবে, দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, ঠিক আছে। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, সো আমরা পার্ট 1 আজকের মতো এখানেই শেষ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পার্ট 2তে আবার দেখা হবে। সবার প্রতি ভালোবাসা রইল, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার নেক্সট ক্লাস টাইম জানিয়ে দিব। আল্লাহ হাফেজ।